আজকে মেহেদী ভাইকে একটা গুরু দায়িত্ব দিতে চাইতেছি। মেহেদী ভাই, আজকে আপনার মাথায় কি চলতেছে? এই গুরু দায়িত্ব যে কিছু একটা কনভারসেশন শুরু করার, করেন, কিছু একটা বলেন। আমরা আজকে ওয়েট সেট আপ দিয়ে নেই, মানুষের ভোগান্তি নিয়ে কথা বলতে পারি। ভোগান্তি নিয়ে কথা বলতে পারি কিরকম, যে আমরা যেহেতু ভার্সিটি পড়ুয়া অথবা ফ্যামিলি হইলেও হয়তো হয়, আমরা সবাই মানে বিনোদনের জন্য তো বিভিন্ন জায়গায় ঘুরতে চাই, বিশেষ করে বিভিন্ন জেলায় অথবা বিভিন্ন ঘোরার মতো জায়গায় আর কি। ঢাকার মানুষ সিলেটে যায়, কক্সবাজার যায়, চট্টগ্রাম যায়, রাজশাহীর মানুষ হয়তো ঢাকায় যায় অথবা সিলেট যায়। এই যে পর্যটন কেন্দ্রগুলা, এই জায়গাগুলোর দুর্ভোগ নিয়ে কথা বলা যেতে পারে। এই জায়গায় তো মানুষ মানুষ কম সমস্যার শিকার হয় না নাকি? তোমাদের কি মতামত? আমাদের আসলে কোনো কিছুতেই একটা প্রপার যে সিস্টেম থাকবে এটা কোনো জায়গাতেই নাই। এবং এই যে ট্যুরিজম সেক্টরটাতেও সেম। যেমন আমার তো ঘোরার ফেরার এক্সপিরিয়েন্স বন্ধুদের সাথে একবারই হয়েছে। এটা ওই যে আমরা রাঙামাটি গেছিলাম, তো ওইখানেও কিন্তু আমাদের ওই যে নৌকা পাইতে যে কি ঝামেলা হয়েছে, যে মানুষ খুঁজতেছি যে ওরা যাবে, ওদের গ্রুপে যদি অ্যাড হওয়া যায়, যে তারপরে দামাদামি করা লাগতেছে। জিনিসগুলো একটু স্মুথ যদি হইতো, একটা সেন্ট্রাল সিস্টেম যদি থাকতো, এখানে যাই আমরা পাওয়া যাব, আমাদের মন মতো হলে প্যাকেজ থাকবে, প্যাকেজ সিস্টেমের কিছু থাকবে, যে এইটা ভাল লাগলে এটা নিব, না হলে এটা নিব। এইসব তো নাই আমাদের তো। এই জন্য এইসব জায়গায় যারা এক্সপিরিয়েন্স খুব ঘোরাঘুরি করছে তাদেরকে নিয়ে যাওয়া উচিত, তাহলে স্মুথ হয়। তুই একটু মনে করতো যে কি কি ভোগান্তির শিকার হয়েছিলি দু একটা। প্রথমত নৌকা পাওয়া নিয়ে খুব সমস্যা হয়েছে, এইটাই সবচেয়ে বড় হাইলাইট সমস্যাগুলোর মধ্যে। এরপরের জার্নি ভালোই গেছে। নৌকার যে পুরা জার্নিটা, ওইখানের মানুষজন ভালো ছিল। মোটামুটি 3টা গ্রুপ ছিল এখানে। হুজুরদের একটা গ্রুপ ছিল, 5-6 জনের বড় ভাইয়ের একটা গ্রুপ ছিল, আর আমরা ছিলাম। তো এই 3 গ্রুপের মানুষজন ওরা মোটামুটি সবাই ফ্রেন্ডলি ছিল। তো ওদেরকে নিয়ে খুব একটা সমস্যা হয় নাই। সমস্যা হয় নৌকা পাওয়াতেই হয়েছে, এটাই আমার মনে আছে যা। সাফি শেয়ার করো এক্সপিরিয়েন্স, ঘোরাঘুরির কি কি দুর্ভোগের শিকার হয়েছো বা এক্সট্রা। আচ্ছা, আমি মনে করো যে কয়েকবার গেছি ফ্রেন্ডের সাথে ঘুরতে। আমার কিছু কিছু ফ্রেন্ড আছে খুব চালু, ঠিক আছে, দুর্ভোগের শিকার হওয়ার আগে না চালু পিকে কোনো মতন ভাই বাড়ি কেড়ে দেন, বাড়ি কেড়ে নিয়ে চলে যায়। এই তো এই জন্য তারপরেও এইসব টাইপের মানুষদেরকে নিয়েই যাওয়া উচিত ঘুরতে গেলে। আমরা মনে করো যাই, সব সময় আগের বার গেছিলাম ওই 10 জন 9 জন এরকমই আমরা যাই, যেখানে যাই এরকম 10 জন 9 জন। তুমি যে আলাদা আলাদা যে কার সাথে অ্যাড হবো এই ঝামেলা গুলো হয় না। কিন্তু যদি বলো, আমরা যেটা ফেস করছি, প্রথমবার বান্দরবনে গেছি তখন মনে হয় গাড়ির প্রাইস যেমন ছিল, দ্বিতীয়বার যখন গেছি তখন এটা থেকে 1,000 টাকা বেশি ছিল। আর কাহিনী কি ছিল, প্রথমবার সিন্ডিকেট দেখিনি, পরের বার যা দেখি পুরা সিন্ডিকেট। মানে সামান্য কি কারণে একটা গাড়ির ছাদ আছে আর একটা গাড়ির ছাদ খোলা। প্রথমবার যে এটা কোনো ডিফারেন্সিয়েট করে নাই, সেম দাম বা সব একই রকম ছিল। তো পরের বার যা দেখি, যে গাড়ির ছাদ খোলা ওই গাড়ির দাম মনে করো 700 টাকা বেশি। লিটারেলি ওরা সিন্ডিকেট করে প্যাচে প্যাচে আটকে রাখছে, তোমার উঠতেও দিবে না এরকম ভাবে। কেউ যদি নিয়ে যেতে চায় তারাও দিবে না, এমন ভাবে সিস্টেমটা দাঁড় করাইছে। মানে কি একটা অবস্থা। সেম আমাদের নৌকার পাওয়ার ক্ষেত্রে এই সিন্ডিকেটের সামনাসামনি হইতে হয়েছিল। তার মানে বোঝা যাইতেছে যে আমরা সবাই গিয়ে যানবাহন সংক্রান্ত বা এই যে কোনো কিছু ভাড়া করা সংক্রান্ত সমস্যায় বেশি পড়ছি। হ্যাঁ, ইসানের এক্স্যাক্টলি মনে নাই, আমি বলি রাঙ্গামাটিতে গিয়ে কি হয়েছিল। তা আমরা গেছি যে নৌকা ভাড়া করব। তা আমরা নৌকা ভাড়া করব, ইয়া বড় নৌকা, বিশাল। তো আমাদের হয়তো ভাড়া চাইছে, আমরা 3 জন ছিলাম 4 জন ছিলাম, 2500 বা এরকম কিছু চাইছিল, কমই চাইছিল। পুরাটাই হইতেছে খেলা, সাজানো খেলা। তো কেমন সাজানো খেলা, তো 2500 3000 চাইছে। তো আমাদের ভাগে তো বেশি পড়ে যেতেছে। তখন আমরা মানে কোনো একটা ডিফারেন্ট প্ল্যান এক্সিকিউট করতে হবে যাতে আমরা কম খরচে ট্যুর দিয়ে আসতে পারি। কি করা যায় আমরা প্ল্যান করলাম যে আমরা তাহলে কোনো আরো 2-4 জন অ্যাড করি, তাহলে তো খরচ ওরাও তো কম শিয়ানা না। ওইখানে ওরা ব্যবসা করতে নামছে কত ঘাগুদের টাকা দিয়ে, কত মানুষের হাত করে সিস্টেম করে এই জায়গায় চালাইতেছে। এত তো ইজি না, নৌকা তো আর ভাইসা আসে নাই। ওরা মন চাইছে নৌকা নামা ফেলছে, এত তো সস্তা না। হোয়াটএভার।
তো ওরা তো কম খাবো না, তো আমরা গেলাম, দুই গ্রুপের সাথে অ্যাড হলাম, দেন নৌকা ভাড়া বাইরে হয়ে গেল 5,000 টাকা। কারণ হচ্ছে ওদের বিজনেস তো কমে গেছে, ওদের 3টা নৌকা যাইতে পারতো বা 2টা নৌকা, সেই জায়গায় ওদের একটা নৌকা যাইতেছে, তো ভাড়া বাইরে গেল। কিন্তু পরে আমাদের মনে হয় 4,500 বা 4,400 এরকম কিছু একটা লাগছিল। তো এই ভোগান্তিটা তো আসলে আসলে সব জায়গায় আছে, সিলেটেও টুকটাক আছে। চা বাগানে যাও, টাকা দিতে হবে। এখানে তো ভাড়া সংক্রান্ত, আর এখানে ঢুকতে হলে টাকা দিতে হবে। কোনো কোনো নিয়ম কানুন নাই কিন্তু সরকারি বা কোনো অথরাইজড কিছু না। আজকে চা বাগানে গেছিলাম, দাও টাকা দাও, 50 টাকা দিতে হবে। আমি বলছি আমরা 5-7 মিনিট থাকবো। তো এই হচ্ছে অবস্থা। আমরা মনে করি কিছু কিছু জায়গায়, যেমন এই লাস্ট রিসেন্টলি 1-2 মাস আগে একটা জায়গায় গেছি, পদ্মার পাড়ে ওই জায়গায়। তো হচ্ছে ওই জায়গায় যাওয়ার ভালো একটা রাস্তা নাই। তো কিছু মানুষ কি করছে, ওরা নাকি যে ইজারা ইজারা নিছে আর কি, ওইটুকু জায়গায় ইজারা নিয়ে দেন ওরা ওইটুকু জায়গায় ঠিক করছে, একটা বিল বানাইছে সামান্য। এখন তুমি ওইটা পারলে তোমার কাছ থেকে 10 টাকা করে নিবে, 12 বা 10 টাকা। আমরা এটা নিয়ে বহুত ঝামেলা করছি, না না, পরে আমাদেরকে কাগজ দেয় গেছে, তার কিছু করার নেই, কাগজ দিয়ে গেছে, শেষ। তারপরে মনে করি আমরা দেই নেই, আমি ওইগুলো যাবো না, তাও এটা দিয়ে যাবো না, মানে সমস্যা করতেই। এই যে সাফি যেটা বললো, এটার সাথে আমার একটা ঘটনার মনে পড়লো। আমাদের নানু বাড়ি যাইতে হইলে, আহ, এখন আর কি নানুরা গ্রামে শিফট করছে, আগে তো শহরে ছিল। তো গ্রামে শিফট করার কারণে হয়েছে কি, ওইখানে যাইতে 2টা ভাঙা পড়ে। এখন তোদেরকে আমি একটা কথা জিজ্ঞেস করি, ভাঙা মানে কি বলতো? মানে পানি পার হইতে হয় এরকম কোন জায়গা? হ্যাঁ, এই মেহেদি ধরতে পারছে। সাফি জানতো এই কথাটা? না, পানির কথা জানতাম না। মানে ওইটা আর কি ছোটখাটো একটা নদী টাইপের বা পুকুর টাইপের, বা ওই যে জায়গায় পানি আছে ওই জায়গায় নৌকা দিয়ে পার হবে, এইসব জায়গাকে ওরা ভাঙা বলে। তো এরকম 2টা জায়গা পার হইতে হয়, তো বলে 2 ভাঙা পার হইতে হয় আর কি, মানে 2টা পানির রাস্তা পার হইতে হয়। তো ওইখানে নৌকা থাকে, রাস্তা মাটির রাস্তা বা পাকা রাস্তা শেষ হওয়ার পরে নৌকা দিয়ে পার হইতে হয়। তো যখন তোমার আহ, গ্রীষ্মকাল মানে গরমকালে ওই ভাঙা রাস্তার দরকার পড়ে না, কারণ রাস্তা থাকে আইলের মতো ওরা বানায় রাখছে, ওই দিক দিয়ে যাওয়া যায়। আর বর্ষাকালে পানি থাকে ওই সব জায়গায়, ক্ষেত আর কি, ক্ষেতের উপরে পানি যখন উঠে পড়ে, ধান খেতে পানি উঠে পড়লে তখন নৌকা দিয়ে পার হইতে হয়। তো গরমকালে হয় কি, ক্ষেত দিয়ে যাওয়া যায়। তো এখন এইখানে মেইন কথা হলো, ওরা ক্ষেতের উপরে রাস্তা বানায় রাখছে, এবং ওই ক্ষেতটা পার হইয়া যখন আমরা ওই পারে যাব, ওদেরকে 10 টাকা করে দিতে হবে। সিএনজি প্রতি হয়তো 10 টাকা, অথবা সিএনজি মনে হয় 20 টাকা, কারণ রাস্তাটা ভালোই বড়। আর পানি দিয়ে গেলে তো, পানি দিয়ে যাওয়া সহজ, কারণ পানি একদম ওই যে আমরা ত্রিকোণমিতিতে পিথাগোরাসের উপপাদ্য করছি না, ওই টাইপের আর কি, যে অতিভুজ বেশি বড়, অতিভুজটাই পড়ছে মাটির রাস্তাটা আর কি, যে ক্ষেতের উপরের রাস্তাটা। তো এই যে ওরা একটা রাস্তা বানায় রাখছে, এবং গরমকাল আসলেই এখান থেকে মানুষজন যাতায়াত করে, এবং এটা ওরা টুল তুলে আর কি। তো এটা একটা ভালো ব্যবসা ওরা শুরু করছে, ওরা একটু রাস্তা বানায় সারাদিন টুল তুলো। এই যে টুল তোলা বা এটা করা বা সেটা করা, এটা তো একটা চাঁদাবাজি, তাই না? এটা কিন্তু প্রচন্ড লাভজনক। মানে 10 জনের হাতের থেকে নিবা, 2-4 জনের পকেটে ভরবা। তুমি চিন্তা করো, আমি যদি একটা রাস্তা একটা কিছু বসাই, আমার যদি বাপদাদার ক্ষমতায় বলে বসাই, বা শাফির বাপদাদার ক্ষমতার বলে ধরো বসাইলাম, XYZ এর ক্ষমতা বলে বসাইলাম, ওইখান দিয়ে গাড়ি যাবে দৈনিক 10,000 বা 5,000 ধরলাম। ওখানে যদি 2,000 ভ্যান যায়, 2,000 ভ্যানের থেকে আমি 10 টাকা করে তুলি, 20,000 টাকা। 1,000 সিএনজি যায়, 30 টাকা করে তুলি, 30,000। যদি 500 বাস যায়, 500 বাসের থেকে যদি আমি 100 টাকা করে তুলি, 50,000। বুঝতেছো? ট্রাকের থেকে তুলি, 10 হাতের থেকে, 10 তো কম, দাদা বেশি হাতের থেকে তুলে কম হাতের বা কম মানুষের পেট ভরানো প্রচন্ড লাভজনক ব্যবসা। এই জন্যই মনে হয় পর্যটন কেন্দ্রগুলোতে অথবা আরো অনেক জায়গায় জিনিসগুলো থাকে আর কি। এটা মনে করো কম মানুষের পেট ভরে এটা বলা ভুল। যেমন এই যে তোমার যে বললাম যে তোল তুলতিছে, আমি তো যে কাহিনী করছি এটা কেন করবে, এটা তো ঠিক না। এখন আমাকে দেখা দিচ্ছে যে আমি 18 লাখ টাকা দিয়ে এই জায়গা নিয়েছি, এই টাকাটা তুলতে আর অনেকদিন সময় লাগবে, তাইলে বলো, এই টাকাটা কিন্তু উপরেও যাচ্ছে, ওইখান থেকে আবার ডিস্ট্রিবিউট হচ্ছে টাকাটা। মনে করো যে 18 লাখ টাকা যে 18 লাখ টাকা নিছে, সে তো সরকারের লোক, সে এখন টাকাটা কখন খরচ করবে?
যখন ইলেকশন আসবে তখন এটা ডিস্ট্রিবিউট করে, এরকম চক্র চলতেছে। হুম, খেলা খুবই গভীর লেভেলে চলে যায়। হ্যাঁ, জায়গায় টাকা যে কই যায় এভাবেই তো, নিজের টাকা সবই রাখা স্বার্থের অন্য খেলা, তাই না? সুযোগ পেলে কেউ কাউরে দুস্থ ছাড়ে না। মনে করো এই যে এমন একটা খেলা আছে, তোমার আমি সব জিনিসের দাম বাড়াই দিব, কিন্তু তোমার একটা সান্ত্বনা দিব একটা কার্ড ধরাই দিয়া, যে এই কার্ডটা নাও, এই কার্ডে তোমার টাকা আছে, এই কার্ডটা দিলে তুমি জিনিস পাবা, কিন্তু আমি অন্য জিনিসের দাম ঠিকই বাড়াই দিব, ঠিক আছে? করো সাফি, কঠোর সমালোচনা করো সরকারের। এটা সরকার করছে? এমন কিছু করছে? হ্যাঁ? না না, আমরা দেখি নাই। আমি আসলে তেমন কোনো খোঁজ রাখি না, রাখলে আমি কিছু বলতে পারতাম, বাট রাখি না। আচ্ছা, আমিও জানি না আসলে। হাইপোথেটিক্যাল, আমরা এটা কাল্পনিক একটা সমাজের কথা বলতেছি। ইয়েস, সবাই খুশি, সমস্যা নেই তো, যারা পাইছে তারাও খুশি, তারা খুবই খুশি তো। হ্যাঁ, কোটি কতক মানুষকে খুশি করতে পারলেই হয়ে গেল, লাগবে না ওভারঅলের উপর কি ইম্প্যাক্ট পড়তেছে। ইয়েস, এই কার্ডটার দিয়েই শালার ইলেকট্রিসিটি নাই করে দিছে, মানে কি একটা ভোগান্তি যে দিতেছে, 3বার দিনে কারেন্ট নিতেছে। আলহামদুলিল্লাহ রাত্রে এখন পর্যন্ত নেয় নাই, যদি এখন নিয়ে নেয় শেষ, আজকের পডকাস্ট আর করা লাগবে না। সাফির তো মাত্র আসলো। তোর ফেস আজকে অর্ধেক দেখা যায়। তোর পিসিতে সমস্যা আছে, অর্ধেক দেখা যাবে কেন? আমার তো না এখানে ঠিকঠাক এটা ওই আছে। যে ওই তুমি যখন দেখতেছো না, তোমার ওই যে বড় স্ক্রিনে দেখাচ্ছে, কিন্তু আমি আমি ওই যে মানে ইয়াটা, আমাদের ওরিয়েন্টেশনটা একটু অন্যরকম করে দাও, তিনটা এক স্ক্রিনে আছে আর কি, হ্যাঁ, এই জন্য ওরিয়েন্টেশন ঠিক করলে ঠিক হয়ে যাবে, মেবি চেঞ্জ করতে পারো। বুঝতে পারছি। না তুই কিছু চেঞ্জ করিস না, যেরকম আছে এরকমই থাক, তারপরে তুই কোনটা থেকে কোনটাতে টিপ দিয়ে দিবি, শেষ। কি আচ্ছা, একবার টাকা অফ করতে বলছি, নাই হয়ে গেছে 10 মিনিটের জন্য, দরকার নেই। আচ্ছা, আমার কি সমস্যা ছিল জানো? কি? আর আমি হঠাৎ করে নতুন নতুন ভাবে ঢুকতে গেছি না, হুম, আমার কাছে পাসওয়ার্ড চাই, জিমেল এর পাসওয়ার্ড চাই হঠাৎ করে, আমি কোনোদিন চাই না, আমি পাসওয়ার্ড আমার মনে নাই, পাসওয়ার্ড কে মনে রাখে? পরে সেই পাসওয়ার্ড বের করতে আমার 7-8 মিনিট সময় লাগলো। আরে অন্তত একটা জিমেলের পাসওয়ার্ড মনে রাখাই উচিত। আমি একটা আমার রাখি, থাকে না। না একটা, আমি 2টা রাখি, ভার্সিটি মেলের একটা, আর আমার যে পার্সোনাল মেল ওইটার একটা রাখি। আমার তো ভার্সিটির মেইলই পার্সোনাল মেইল। না, ভার্সিটি মেল বলতে ভার্সিটি থেকে একটা মেল প্রোভাইড করে, তো ওদের ডোমেইন দিয়ে একটা মেল দেয়, ওইটা বলতেছি। যেমন আমাদের ডোমেইনের নাম scu.edu.bd, তো এটা দিয়ে যাদের আইডি আছে, মনে করো আমার আইডি 2023-2-5-0-438, এরপর @scu.edu.bd। তোমার জিমেইল ছাড়া দুনিয়ার মানুষের শোনাই পাবে না। সমস্যা কি? উই আর ওপেন ফর স্পন্সরশিপ। আমাদের ভিডিও কেউ দেখে না, আবার স্পন্সরশিপ। আচ্ছা, চলতে থাকো, আমরা যখন জাতের হব অর্কিড, যখন আমাদের ভ্যালু হবে তখন দেখবে। হ্যাঁ 100টা, সাফির যে কথাটা বলছিল যে 100টা ভিডিও হওয়ার আগ পর্যন্ত কোনো কথা বললো না, এটাই পালন করতে ইয়েস, হবে। 100টা ভিডিও হইতে আরো মাত্র 32টা হয়েছে, শর্টস টর্টস সহ 32টা হয়েছে, কিন্তু 100টা লং ফর্ম, বহুত হয়ে গেছে। 100টা ভিডিও গেছে যেগুলা 5 মিনিটের উপরে ভিউ দৈর্ঘ্য, এই টাইপের হওয়া উচিত। ভিডিওর জিনিসটা স্ট্রং করা উচিত। শর্টস দেখলাম খুবই সাময়িক, একটা Shorts সাময়িক, আইডেন্টিটি shorts দিয়ে দেয় চলবে। চ্যানেলের, কিন্তু ভিউ দেখে খুশি হওয়া যায় এই যা, কিন্তু শর্টসে কোনো লাভ নেই। ও শর্টস দেখে তোমার দুইটা গালি দেবে 3-4 মানুষের, বেশি কিছু না। হুম, কিন্তু নতুন রুলসে পডকাস্টের ভ্যালু বাড়বে, লং ফর্মের ভ্যালু বাড়বে, এটা ভালো। দেখলাম। যে আগে একটা মানে এটা ট্রাইনোমিয়াল পডকাস্টেরই জ্ঞান, ওরা বলতেছে যে 5 মিনিট 10 মিনিটের যে আগে একটা ইয়া ছিল যে ভিডিও যদি 10 মিনিটের হয় বা 5 মিনিটের হয়, ওইটা মানুষজন বেশি দেখে, যেহেতু 10 মিনিটে ভালো কিছু পাইতেছে ওইটা ভিডিওটা দেখে ফেলে, এরকম একটা সাইকোলজি ছিল। তো এখন যেহেতু মানুষজন স্মার্ট টিভি বেশি কিনতেছে, ইউটিউবটা আস্তে আস্তে টিভিতে চলে যাইতেছে, টিভিতে শিফট হইতেছে, তো টিভিতে তো মানুষজন দেখলে বড় ভিডিওই দেখতে চায়, তো এই কারণে লং ফর্মের ভ্যালু আস্তে আস্তে বাড়বে। Yes, বলা যায়।
বলো নিশান, তুমি কি বলতে চাও? না সাফি, এখন তুমি বলো। আজকে মেহেদি একটা টপিক আনছে, এখন তুমি একটা টপিক নিয়ে বলো, তারপরে আমি শুরু করতেছি। আমার আজকে 3-4টা আচ্ছা টপিক আছে, এটা নিয়ে বলবো ইনশাল্লাহ, দেখা যাক। আচ্ছা, রিসেন্ট টপিক নিয়ে কথা বলি, যেটা এখন এমার্জেন্সি সবচেয়ে ভালো, নেপালে যে কাহিনীটা হইলো আহ হুম, সেটা তো সবাই দেখছি না? হ্যাঁ, হালকা এটা তো অবজার্ভ করতেছো নাকি? হ্যাঁ, হ্যাঁ। হালকা একটু কি করছি। মনে হয় এটা নিয়ে তোমাদের কি অবস্থা, এটা নিয়ে কিছু বলো। ডিজাস্টারাস, হরেবল। তোমাদের মানে আইডিয়া কি, মানে এই জিনিসটা মানে হওয়ার কারণটা কি জানো কি, না কিভাবে হইলো? এটাকে আমি তো মনে হয় ফ্ল্যাশ ফ্লাড বলে, আকস্মিক বন্যা। হ্যাঁ কয়েক হ্যাঁ, মুহূর্ত সময় পাওয়া যায়, হঠাৎ করে আসে, দেন একবারে সামনে যা পায় একদম তছনছ করে নিয়ে চলে যায়। মানে মানুষ তো প্রস্তুতি নেওয়ার কোনো চান্স নাই, 1 মিনিট 1.5 মিনিট সময় পায়। এটা, এই নলেজটুকু আমার পাওয়া হইতেছে বিয়ার গ্রিলসের থেকে। তো ওর থেকে শুনছিলাম, শিখছিলাম। এটা হচ্ছে মনে করো হোয়াট, লিসেন কই গেল? বলো, সমস্যা নাই। বলো, শুনতেছি, আয়সা পড়বে। হুম। এই জিনিসটা মনে করো আজকে থেকে 5-10 বছর আগেও, যে একদম মনে করো প্রতি, নেপালে এটা রেগুলার, এটা কোনো বড় ইয়া না, এটা হয় স্বাভাবিকভাবেই। যেমন প্রতি 5-10 বছরে হয়তো বা একবার এমন বড় সড়ো কিছু একটা হয়, বা মোটামুটি বড় সড়ো হয়। কিন্তু রিসেন্ট টাইমে এটা খুব মনে করো প্রতি বছরই এমন দেখা যাচ্ছে। আর তার থেকে এবারকারটা সবচেয়ে বেশি স্পেশাল, কারণ এবারটা তুমুল লেভেলের ভয়াবহ একটা জিনিস ছিল আর কি, মারাত্মক লেভেলের একটা ভয়াবহ জিনিস ছিল। এটা যদি বলতে চাই কাহিনীটা কিভাবে হয়েছে, মনে করো তিব্বতের উপরে গ্লেশিয়ার, যে পাথর গ্লেশিয়ার যেগুলো আছে, ওগুলো ধীরে ধীরে, ওগুলা তো দেখবা যখন উপরের বিভিন্ন পাহাড়ের বরফের ভিডিও দেখলে দেখবা, মানে বরফের মাঝখানে অনেক বড় বড় গভীর গভীর গর্ত আছে। ওইসব জায়গায় ধীরে ধীরে পানি জমার পরে, বা বিভিন্ন এই যে ক্লাইমেট চেঞ্জের কারণে ওই জায়গায় পানি জমে, জমতে জমতে ওগুলো আলগা হয়ে যায়। ওই আলগা হইতে হইতে দেখবা ছোটখাটো তো পড়তে থাকে, কিন্তু যখন বড়গুলা পড়ে তখন এই সমস্যাটা হয়। এই ক্ষেত্রে হয়েছে কি, বিশাল বড় একটা, ধরো লিটারালি 20,000, সরি 2,000 ফিট বা 2,500 ফিট কতটুকু সাইজের হবে ধারণা আছে তোমাদের? না, কঠিন, বিশাল। ওটা বিশাল তাই না, অনেক হুম, বড়। এই 2,000-2,500 ফিটের জিনিসটা মনে করো 17,000 বা 18,000 ফিট উপর থেকে পড়ছে। পড়ার পরে এটা ফার্স্টে যে হচ্ছে যে নদীটা, নদী আছে যেখানে উপর থেকে যে পানিগুলো আসে যে নদী দিয়ে, ওখানে যে আটকাইছে। আটকানোর পরে হয়েছে কি, হচ্ছে যখন ওই জায়গায় আটকাইলো, তখন কিন্তু ওই পানির স্রোত গুলো আসতেছে। পরে ওই ওই উপরের জায়গাটা পানি জমতেছিল, অনেক পরিমাণ পানি জমছে। যখন পানি অতিরিক্ত জমে গেছে, তখন এই যে পাথরটা ছিল না, এটা সহ একদম ভেঙে গেছে। ভাইঙ্গা মনে করো একদম ধুমায় সবকিছু চলে আসছে, একদম যা আছে সবকিছু নিয়ে একদম শেষ করে ফেলেছে। আর এত উপর থেকে আসছে, আর এই যে এইগুলোর এত গতি থাকার কারণে হচ্ছে এত উপর থেকে আসে, ভরবেগ। প্রচন্ড মাত্রার গতি ছিল। এত উপর থেকে আসছে তো কোনো সময়ই পায় নাই, এত বড় কাহিনী হয়েছে। আর দেখলো তো ভিডিওতে যে কত বড় 5 তলা সমান বিল্ডিং এর উপর দিয়ে চলে আসতেছে একদম। কত মানুষ মারা গেছে? অলরেডি এখন প্রথমে 400+ হয়ে গেছে, কাউন্টিং, 1,000 পার হয়ে যাবে যতটুকু মনে হয়। এখন এই জায়গায় যে সবচেয়ে বড়, হ্যাঁ এটা হচ্ছে, এটা আরেকটা কাহিনী আছে। ফার্স্টে মনে করো প্রথমের দিকে বলা হয়েছিল যেটা ভূমিকম্প হয়েছিল, তারপর ওখান থেকে এই কাহিনীটা শুরু হয়েছে। কিন্তু তারপরে ওরা যারা ভূমিকম্প রিপোর্ট দিচ্ছিল তারা জানাইছে যে মেইনলি ভূমিকম্প হয় নাই, এখানে হচ্ছে ওই যে পাথরটা যে পড়ছে না, যে 2,000 ফিটের, ওটার যে কাঁপছে, ওটা পড়ার জন্য যে কম্পোনেন্ট সৃষ্টি হয়েছে, ওটাই ওই স্কেলে ধরা পড়ছিল। মানে এত পরিমাণ জোরে আঘাত করছিল এটা। পাথর না গ্লেশিয়ার? গ্লেশিয়ার আর কি, ওই আর কি, ওটা আর কি গ্লেশিয়ার, ওটা যে পড়ছে না ওটার আর কি রেকর্ড হয়েছিল। তো এখন মনে করো নেচার, নেচার তো প্রকৃতি তো হবে, অনেক কিছু না কিছু করতে পারবো না, কিন্তু এটার উপর সবচেয়ে বড় ইম্প্যাক্ট হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। তাহলে আমাদের ক্লাইমেট চেঞ্জ ছোটবেলা পড়াশোনার এই একটা জিনিস আমাদের কাজে একটা না, অনেক জিনিসই কাজে লাগতেছে, আর চোখে পড়তেছে, কাজে লাগতেছে, এটা একটা জিনিস, তাই না? ক্লাইমেট চেঞ্জ, চেঞ্জ, হ্যাঁ, ইয়েস। ক্লাইমেট চেঞ্জ, পরে ডিফরেস্টেশন, ট্রি প্লান্টেশন। এগুলো এত মাত্রায় বাড়তিছে, এগুলো যদি ঠিকঠাক না হয় দেখা যাবে নেপালের আজকে থেকে 20 বছর পর দেখা যাবে ঘন ঘন এগুলো হবে disaster। ভয়াবহ, কি ভয়ঙ্কর! আমরা ওদের, মানে প্রকৃতির থেকেও আমরা মনে হয় বাংলাদেশি মানুষ বেশি ডেঞ্জারাস। এই এত একটা বড় দুর্ঘটনা ঘটে গেল, তাও এটা রানা প্লাজার মৃত্যুর সংখ্যা ছাড়াইতে পারে রে।
True. মেহেদি কোন অ্যানালাইসিস দাঁড় করালি এটা? খারাপের মাত্রা আমাদের কি? আচ্ছা, তোদের কি মনে হয় এই যে এটার জন্য মানুষের কি করণীয় আছে? মানুষদের আমাদের মানব জাতির কি করে? আমি কি ঠিক হইছি? আমি না, চিন্তা করতেছি তোমার যতক্ষণ পর্যন্ত ঠিক হবো না আমি কথাই বলবো না। তোমার ঠিক হইতেছে না তো। এই জন্য মেহেদি বল না কিছু। কি করা উচিত মানব জাতির? আমি আসলে কিছু করার খুব একটা ক্ষেত্র দেখি না, হইতেই থাকবে। আলটিমেটলি খুব একটা ভালো কিছু হবে না। ওই এটা ওই যে এখন তো পৃথিবী চলতেছে টাকার উপর চলতেছে এবং চলবে। তো মানুষ খাইতে পায় না, দেন কাজ করে, কাজ করার জন্য ফ্যাক্টরিতে যায়। ফ্যাক্টরির মালিকগুলো তো কি বড় বড় শিল্পপতি বা বড় বড় বিলিয়নার, তো এই টাইপের লোক। তো এগুলাই তো মূলত পৃথিবীতে হিট উৎপাদন করতেছে, তাই না? তো আলটিমেটলি এরাই তো আবার আম, এগুলার মেইন কারণ। দেন এরা আবার নতুন টেকনোলজির কথা বলতেছে। এই যে আমরা সমাজে বাংলাদেশে বিশ্ব পরিচয় পড়ছি না, দারিদ্র্যের দুষ্ট চক্র। যে অশিক্ষিত বাবা মা পড়ালেখা করে না, সন্তান ঘুরে ফিরে এই করে সেই করে, সে আবার বিয়ে করে, পড়ালেখা করে না, এভাবে নাকি দারিদ্র্যের দুষ্ট চক্র চলতে থাকে। তো অনেকটা এরকম। তো খুব একটা করার কিছু কি আছে, আই ডোন্ট নো। পরে কালে কালে কিছু বিপ্লবী লোকের জন্ম হবে। এই যে কয়েক বছর আগে একটা মেয়ে নেদারল্যান্ডের না কোথাকার বক্তৃতা টক্তৃতা দিয়ে খুব নামটাম করছিল, কি জানো? আই ডোন্ট নো, খেয়াল নাই। গ্রেটা থুনবার্গ। হ্যাঁ, গ্রেটা থুনবার্গ। সেরকম কিছু শিশু বের হবে অথবা একজন অ্যাডাল্ট মানুষও আসবে, তারা প্রকৃতি পরিবেশ নিয়ে সোচ্চার হবে, কথা বলবে। দেন আবার বড় বড় কোম্পানি করতে থাকবে, আশ্বাস দিবে, আবার করতে থাকবে, নতুন টেকনোলজি আনবে, নাম দিবে গ্রিন টেকনোলজি, লাইফ টেকনোলজি, এই টেকনোলজি সেই টেকনোলজি। বাট এটা চলতেই থাকবে। আমাদের আসলে হুঁশ কোনোদিন হবে বলে আমার মনে হয় না। মেহেদি যেটা Yes. বললো এটার সাথে আমি একমত যে বড় বড় ইন্ডাস্ট্রিয়াল, মানে আমেরিকা কিন্তু ওরা দেখায় ফেলবে যে আমাদের বায়ু দূষণ হয় না, আহ, আমাদের কোনো রকমের দূষণ আমাদের দেশে হয় না, আমরা দুনিয়াকে বাঁচানোর ক্ষেত্রে আমরা লিড দিতেছি। কিন্তু ওরা মেইন কথাটা তো বলতেছে না। ওদের দেশে দূষণ হইতেছে না কেন? কারণ ওদের যে দূষণের যে যে মনে কর কাপড় তৈরি করবে বা বাংলাদেশ বাংলাদেশকে পাঠাই দিতেছে যে তোমরা তৈরি করে দাও, আর আমাদের দেশে দূষণ হইতেছে। তো ওরা বাইচে যাইতেছে Yes. আর আমরা দূষণের শিকার হইতেছি। তো ওরা তো এটা দেখে, টাকা আছে দেখে এই কাজ করে ফেলতে পারতেছে, আবার বলতেছে আমরা। সবকিছু টাকার উপরে আর কি আলটিমেটলি। হ্যাঁ, দ্যাটস ওয়াই আর্নিং মানি ইজ সো ইম্পর্টেন্ট। টাকা জিনিসটা থেকে বাইরে যেতে হবে। টাকা জিনিসটা এত গুরুত্ব মানুষ কেন দেয় বুঝি না। মেনলি ভ্যালু হইলো আসল জিনিস, টাকা কিছুই না। আলটিমেটলি মনে করো আমার আজকে টাকা নেই, কিন্তু আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা খুব মানে ভ্যালুয়েবল। তাদের মনে করো একজনের একটা রেস্টুরেন্ট আছে, একজনের গাড়ি আছে অনেকগুলা। আমি তো ঘুরলাম, আমার টাকা না, লাগবে না। এটা ভুল। তোমার টাকা না থাকলে এদের সাথে বন্ধুত্ব থাকবেই না। তোমার আর বন্ধু রাখবে না, আনফ্রেন্ড করে দিবে। আমি তো টাকা টাকা আমি তো কত মানুষ যাদের টাকা পয়সা নাই জন্য ফেসবুক থেকে আনবন্ধু করে দিচ্ছি। এটা কি বললি মেহেদি? রেসিস্ট? জাস্ট জোক, বাট বাস্তবতা এটাই, এরকমই হবে, কালে কালে হইতে থাকবে। তোমার ফ্রেন্ড হবে দুই একজন, হয়তো খাইতে পারবা। তোমার ফ্রেন্ড না। তোমার ফ্রেন্ড দুই একজনই হবে, হয়তো এমন দুই একজন ফ্রেন্ড হইতে পারে, খাইতে পারবা, বাট দেখা যাবে পরার কাপড় নাই। হয়তো পরার কাপড় আছে কিন্তু বাসায় ফ্যান নাই, মানে ইন্ডাস্ট্রি, যার ফ্যানের ইন্ডাস্ট্রি আছে এরকম কোনো ফ্রেন্ড হয়তো থাকবে না। আলটিমেটলি তোমার টাকা লাগবেই, মানে ইটস সো তোমার ইম্পর্টেন্ট। ফ্রেন্ড সম্পর্কে ডেফিনেশন কেমন? ফ্রেন্ড মানে আচ্ছা, আমার এটা একটা মানে কমফোর্ট জোনের বিপরীত শব্দ কি রে, কেউ কি জানো? ডিসকমফোর্টি। না, এইটা আমার একটা আনকমফোর্টেবল প্লেস, আমি এইটা নিয়ে কথা বলতে চাই না, যে বন্ধুত্ব কি, সম্পর্কের সংজ্ঞা কি, আমার এটা পছন্দ না। মেহেদির এই বিষয়ে খুব ট্রমা আছে আর কি, এই কারণে বলতে চাইতেছে না। বুঝতে পারছি মেহেদি। টাকা আমরা ট্রমায় না যাই। না, ট্রমা না, তোমার ভুল। বাট আসলে এই জিনিসটা আমার কাছে একটু, আমার যে চেতন মানে ভাবনা, এখানে এই ভাবনাটা বেশিরভাগ মানুষই নেগেটিভলি নিবে। সো এই কারণে আমি এটা নিয়ে কথা বলতে চাই না, আমি নেগেটিভিটি ছড়াইতেই চাই না।
না, কিছু আনপপুলার অপিনিয়ন দেওয়া উচিত। যেমন আমিও এই জিনিসটা বিশ্বাস করি, তুই যেটা বললি মানুষজন নেগেটিভ হিসাবে নেবে, কিন্তু সত্য কথা নেগেটিভ হিসাবেই নেবে, এটা মানতেই হবে। কারণ আনপপুলার অপিনিয়নের দাম আছে। বল তুই কি বলতে চাইছিস না, আজকে বন্ধুত্বের না, সংজ্ঞা অন্য কি? অন্য কোনো দিন কখনো বলবো। তুই কিছু আলোকপাত কর। আচ্ছা, আমি আলোকপাত করি। আমার মানে ভিডিওর টপিক তোরা একটা দেখছিলি না, যে 10 টাকার ঝালমুড়ি ও ইনফ্লেশন, এটা নিয়ে কিছু বলি তো। আচ্ছা আমি, আচ্ছা না বইলা ফেলি। না, আমি এই জিনিসটা কি করছি, এখানে লেখা রাখছি বুঝছো। এখন চিন্তা করতেছি এটা দেখা বলবো নাকি মাথায় যা আসে ওই ঘটনা সম্পর্কে যা বলছি মনে আছে বইলা ফেলি। আচ্ছা বলি। না আমি এটা বলবো না, আর এটা পরে বলবো। কারণ এটা বুঝলাম না, লেখা রাখাতে কনফিডেন্স আরো কমতেছে। হঠাৎ করে বললা ফেললেই ভালো ছিল। বন্ধু বিষয়ে আলোকপাত আমরা চাইছিলাম। ইয়েস, বন্ধু তুই ভুল বিষয়ে বিষয়ে আলোকপাত করে ফেলছ। যেহেতু আমরা তোর বন্ধু, তাই। না, আমি এদিন না বলে নাই, আমিও বলবো না। আমার দারুণ বন্ধুত্ব। বন্ধু বিষয়ে কোনো আলাদা মতামত নাই। সব ঠিকঠাক আছে। আচ্ছা আমি বলে যে তোমার মানি, আমার কাছে না সবসময় মানে কেন জানি মনে হয় যে ভ্যালু মেইন জিনিস। ভ্যালু মানি থেকে বেশি ভ্যালু। মানি তো একটা জাস্ট প্যারামিটার, ভ্যালু তো অন্য জিনিস, দুটো তো সেম জিনিস না। আলটিমেটলি মানি থেকে ভ্যালু বেশি ইম্পর্টেন্ট আর কি, যদি লং টার্মে চিন্তা করি। না রে শাফি, দুইটাই দরকার আছে। ভ্যালু তো দরকার আছে, টাকাও দরকার আছে। না, বাট তুমি ভ্যালু তোমার আলটিমেট জিনিস, বাট মানি তোমার প্যারামিটার। ভ্যালু আলটিমেট জিনিস, বাট মানি তোমার প্যারামিটার। মানি তো এরকম জিনিসটা না। মনে করো তোমার আজকে তুমি পড়াশোনা করতেছো, এসে করতেছো, তুমি অনেক কিছু স্কিল অর্জন করছো, এটা তোমার ভ্যালু। তোমাকে এটা মাপবে, এটা তোমার কতটুকু এটা আছে, এটা তোমার একটা মানির প্যারামিটার দিয়ে মাপবে, তাই না? আচ্ছা সাফি, মানে আমরা যারা নর্মাল মানুষ, আমি তোমার এই কোশ্চেনটা করি, দেখি আমি তোমার জটিল পরিস্থিতিতে ফেলতে পারি কিনা। ধরো তুমি হলো। তুমি 22 বছর বয়সী একটা বাংলাদেশি যুবক, যে একটা ভার্সিটিতে পড়াশোনা করতেছো। দেন আই হোপ ইউ উইল গেট আ টিপিক্যাল লাইফ, নাথিং মোর দেন দ্যাট। এটাই তো সবার চান্স বেশি, টিপিক্যাল একটা লাইফ পাবা। তাহলে তুমি এখন পড়তেছো। টিপিক্যাল মানে নর্মাল। টিপিক্যাল মানে, হ্যাঁ, টিপিক্যাল মানে নর্মালি কি হয় লাইফে, মানুষ পড়াশোনা শেষ করে চাকরি করে অথবা হালকা পাতলা একটা বিজনেস করে, দেন বিয়ে শাদী করে বাচ্চা পয়দা করে, দেন তাদের লালন পালন করে, দেন বার্ধক্যে যায়, দেন মারা যায়। তো এটা হচ্ছে টিপিক্যাল লাইফ আর কি। ওকে, আমি আচ্ছা, ভাবি টিপিক্যাল লাইফ, বাট চিন্তা করলাম। হ্যাঁ, ওকে, টিপিক্যাল লাইফ, তাই না? বা পাবা, গেস করা নিলাম, এরকম হওয়ার সম্ভাবনাই ওকে, বেশি। Then তুমি এখন ওকে, পড়তেছো একটা ভার্সিটিতে। এখন তুমি বুয়েটে পড়তেছো সিএসসি নিয়ে। তোমার টাকা পয়সা রোজগার জিরো। তোমার বাবা মাও দরিদ্র। তোমার অনেক ভালো সম্পর্ক তোমার বাবার সাথে, তোমার অনেক ভালো সম্পর্ক তোমার মায়ের সাথে, অনেক ভালো সম্পর্ক তোমার ছোট ভাইয়ের সাথে। তোমার কিছু ভালো ভালো ফ্রেন্ডও আছে, তাদের সাথে তোমার অনেক ওকে, ভালো সম্পর্ক, অনেক ভালো বন্ধুত্ব। তাদের কাছে তোমার ভ্যালু অনেক। দেন ওকে, তুমি ভার্সিটিতে আসো, দেন দু একটা স্যারের সাথেও ভালো সম্পর্ক আছে, নর্মালি যা হয়। দু একটা ক্লাবের সাথেও তোমার জড়িত আছো। এখন তুমি বলো, যে টিপিক্যাল লাইফটা তুমি পাবা কিভাবে? এই ভ্যালু দিয়ে কি তুমি পাবা? তুমি একদম শূন্য, টাকা পয়সা তোমার নেই। আমার কাছে টাকা পয়সা একবারে নেই, কিন্তু আমার ভ্যালু আছে। হ্যাঁ, হ্যাঁ, নাই বললেই চলে। ভ্যালুটা তাহলে কি হিসাবে আছে, মানে ভ্যালুটা কি আমার, এটা তোমার, কিরকম তোমার কাছে ভ্যালু? তো এটাই কোশ্চেন, যে তুমি ভ্যালু বলতে আসলে তাহলে কি বুঝাইতে চাইতেছো? আমি ভ্যালু বলতে আসলে বলে দিতেছি কি, মনে করো, আচ্ছা একটু অন্যভাবে বলি, ঠিক আছে? আহ, তোমার আজকে তুমি এখন যদি হাসপাতালে যাও, কোনো অসুস্থ রোগী নিয়ে, আইসিইউ লাগবে, তোমার কোনো একটা এমার্জেন্সি সিচুয়েশনে, তুমি গেলেই না আইসিইউ পাবা না, ঠিক আছে? সত্য। এখন তুমি তোমার যত টাকাই থাকুক, তুমি আইসিইউ পাবা না। কিন্তু এইদিকে তুমি একটু যদি উপরের কারো, তোমার কোনো মনে করো কেউ আছে একটু পরিচিত, এই সেই করে করে তুমি যদি তাকে দিয়ে ফোন দাও, তুমি কিন্তু আইসিইউটা পেয়ে যাবে। কিন্তু তুমি তোমার ফ্রেন্ডের কাছে যদি তোমার ভ্যালু না থাকে, তুমি যদি তার কাছে মানে ভালো হিসেবে না থাকো, বা তোমার কাছে যদি কোনো ভ্যালু না থাকে, তাহলে তো সে তুমি কেন, তোমার তো দিবেই না, বা তুমি সেটা যে চাইতেও পারবা না। এটাই হচ্ছে ভ্যালু, আমি বলতে চাচ্ছি। এই জিনিসটা ভ্যালু আর কি। Then বাস্তবিক উদাহরণই দেই আমরা। আমি বাস্তবে কি হ্যাঁ, কানেকশন ওকে, বিল্ড করলাম। হ্যাঁ, হ্যাঁ, তোমারটার সাথে কানেক্ট করব। আমার নানু অসুস্থ, আমাদের উপরে হাত ছিল, আমাদের ভ্যালু ছিল, আমরা আইসিইউতে ইয়েস, ভর্তি ইয়েস, করতে পারলাম। 4 দিন ইয়েস। পরে যদি আমি বিল না দিতে পারি 4 লাখ টাকা।
আমি তো বললাম যে তোমার ভ্যালুটা তো ইম্পর্টেন্ট, নাই না? তাহলে তুমি টাকা দিয়ে তো কোনো লাভ নাই, তোমরা তো ভর্তি দিতে পারলো না, তাহলে তোমার টাকা দিয়ে কি লাভ? হ্যাঁ, তোমাকে 4 লাখ টাকা 8 লাখ টাকা আছে তোমার কাছে। ভ্যালুটা ইম্পর্টেন্ট, হ্যাঁ এটা একদিক, বাট টাকাটাও কিন্তু ইম্পর্টেন্ট। না, তুমি যখন এই ভ্যালুটা পাবা, মনে করো তোমার কাছে কোনটা ভ্যালু আছে, তুমি এই যে ভ্যালুটা যে অর্জন করছো, তোমার এই যে জার্নিটা বা কিছু কিছু ভ্যালু আছে, তুমি তো এখান থেকে প্যারামিটার মানির প্যারামিটারও তুমি একটু ঘুরিয়ে থাকবা, তুমি তো ফাঁকা যাবা তাহলে না। তো এটা তো বলাই যায় যে দুইটা আসলে পাশাপাশি আছে, তো যার টাকা আছে তার তো পাশাপাশি ভ্যালু আছে। পাশাপাশি জিনিসই না, মনে করো ভ্যালুর প্যারামিটার হচ্ছে মানি, প্যারামিটার মানি একটা স্কেল আর কিছু না। ভ্যালু আলাদা জিনিস। কিছু কিছু সময় ভ্যালুকে মানিটা ওই স্কেলে মাপাই যায় না, ভ্যালু উপরে চলে যায়, মাপতেই পারবো না। বাট আলটিমেটলি এটা হচ্ছে একটা স্কেল, যেটাকে ভ্যালু মেজার করার একটা স্কেল। বাট কিছু কিছু ক্ষেত্রে মেজারটা কাজ করে না, ওই মেজারমেন্টটা কাজ করে না, এটাই। হ্যাঁ, 4 লাখ টাকা এটা দেওয়ার ক্ষেত্রে তোমার মেজারমেন্ট কাজ করবে না। তোমার কাছে বললাম, তোমার কাছে 8 লাখ টাকা আছে, তোমার এখন মানুষ নাই, কি করবা তুমি বলো? তোমার কাছে আমি মনে হয় টাকা আছে না, টাকা ওকে। যাই হোক, যাই হোক, সুইচ। কিন্তু আমি আচ্ছা, জিনিসটার সাথে একমত হইতে পারলাম না সাফির সাথে। আমার মনে হয় পাশাপাশি আছে জিনিসটা, হ্যাঁ, দুইটাই লাগবে। একমত হতে কেন হবে? একমত হতে কেন হবে বলো? একমত হলে সমস্যা, বোরিং হয়ে যাবে। মেবি একটা হ্যাঁ, মত থাকবে, আমার একটা মত থাকবে, এটাই তো মজা। দ্যাটস ফান। পাশাপাশি আছে আসলে। 4 হ্যাঁ, লাখ টাকা কেমনে দিব এটার মাথায় চিন্তা নিয়ে করতে হবে। ওই বন্ধু তো 4 লাখ টাকা দিবে না। না দিবে না, আমি নিজে দেখছি, আমি বললাম তো, এখন সংখ্যাগুলো বাস্তব আর কি, সংখ্যাগুলো যে বাস্তব, মানুষটা 4 লাখ যে টাকা সংখ্যাটা মানুষটা বাস্তব। যে মানুষটার ভ্যালু, যে তুমি যে মানুষটা যার তো পাওয়ার আছে, তারও তো ভ্যালু আছে, তাই না? এখন তুমি যদি তার কাছে পৌঁছাইতে চাও, তো তোমার যে ভ্যালু অ্যাচিভ হবে তার মাঝখানে তোমার এই মানি এসেই পড়বে, স্কেল অটোমেটিক চলে আসবে। আর না হইলে তুমি এই পর্যন্ত ওর কাছে যেতে পারবে না, তোমার যদি ভ্যালুটা না থাকে। আর তোমার যদি ভ্যালুটা ওই ভ্যালু যদি তুমি অ্যাচিভ করতে চাও, তোমার স্কেলটা ধীরে ধীরে এমনি উপরে চলে আসবে। না, এটা বলতে চাচ্ছি। তার মনে মানে করো তোমার এই তুমি বন্ধু, যেটা বলতেছো যে টাকা অর্জন করে ভ্যালু অর্জন করতে হবে, এরকম শোনা যাইতেছে না কিন্তু। না, ও বলতে চাইতেছে ভ্যালু অর্জন করলে টাকা এমনি আসবে, আর ইয়েস আমরা ইয়েস ইয়েস বলতে চাইতেছি ইয়েস, যে নট নেসেসারি, ভ্যালু অর্জন করলেও টাকা আসতে পারে, টাকা অর্জন করলেও ভ্যালু আসতে পারে। আর টাকা অর্জন করতে গেলে তো মানে তুমি যদি জাস্ট ভ্যালু সরায় দাও, তাহলে তো বিসিএস দিয়ে টাকা নিয়ে গেলে তুমি ঘুষ টুস খেয়ে টাকা তো অর্জন করে ফেলাইলে, তোমার ওটা তো তো ভ্যালু আমরা নাই। অনৈতিক পথে আমরা কোনোদিন আলোচনায় যাই না, এটা তো অ্যাপ্লিকেবলই না। অনৈতিক পন্থা অবলম্বনের যে পন্থা, ওই বাট পন্থাটা আমরা প্র্যাকটিক্যাল, কখনো আলোচনা করি না। প্র্যাকটিক্যাল হইতেছে হ্যাঁ, আমাদের, তাই না? বাট যাই হোক, সেখানে স্কেলের দিকে উপরে উঠতেছে, বাট ভ্যালু জিরো, দ্যাটস দ্য ফ্যাক্ট। কিন্তু সে মনে মনে করো করো আজকে একটা রাস্তায়, গ্রামের একটা সাধারণ প্রাইমারি স্কুলের টিচার, যার যার সমাজে খুবই সম্মান আছে, মানুষজন ইয়েস, বিশ্বাস করে যে সে ভালো পড়ায়, তাকে সম্মান করে, টিচার হিসাবে তার একটা সুনাম আছে, কিন্তু তার টাকা নেই, কিন্তু ভ্যালু আছে। তো এরকম অনেক বড় বড় মানুষ, আমি একটু যোগ করি যে নোয়াখালীর দিকেই মনে হয় বীরশ্রেষ্ঠ কোন এক বীরশ্রেষ্ঠের সন্তান, তাদের এখন দুর্দশা, তারা তো অনেক ভ্যালুএবল, তারা তো অনেক গুরুত্বপূর্ণ, সে বীরশ্রেষ্ঠ ছেলে বা নাতি এরকম কিছু একটা, বাট অর্থাভাবে চলতেছে, অর্থাভাবে মানে তার চরম দারিদ্র্যে। ভ্যালুয়েবল বলতে এখন বীরশ্রেষ্ঠ, আমাদের তো অনেক বীরশ্রেষ্ঠ আছে, তুমি আর আমি কি দেখলে কি চিনি 60টা না তাদেরকে বীরশ্রেষ্ঠ ভ্যালু অনেক দেওয়া হয় কই। বলো? না, ভ্যালু কি দেওয়া হয়? মনে করো বাংলাদেশে পলিটিশিয়ান বাদে কি দিয়ে ভ্যালু দেওয়া হয়? খুব একটা কিছু কিছু স্পেশাল জায়গা বাদে। আই ডোন্ট নো, খানিকটা আনক্লিয়ার কনসেপ্ট হোয়াট এভার। ইয়েস ইয়েস, ঠিক বলছো, কি বলো, হ্যাঁ। আস্তে আস্তে আমরা বড় হইলে ক্লিয়ার হবে, সমস্যা নাই। হ্যাঁ, আমরা এটা এক্সপিরিয়েন্স একটা করবো, সব বাইরে আসবে। কথা বললি, বড় হইলে ক্লিয়ার হবে। যেমন তুই কতক্ষণ আগে টিপিক্যাল লাইফের সংজ্ঞা দিলি, খুবই স্ট্রেট ফরওয়ার্ড একটা মানুষের জীবন বইলা দিলি, যে ভার্সিটিতে পড়তেছে, তারপরে চাকরি করবে, বিয়ে শাদী করবে, বাচ্চা হবে, মারা যাবে। মানুষ এত নর্মালও না, এই জিনিসটা মধ্যে দিয়ে যাওয়ার পরে তুই বলতে পারবি যে এই লাইফটা নর্মাল কি নর্মাল না। আমি এখন মাঝে মধ্যে চিন্তা করি, আমার ফেসবুকে যারা ফ্রেন্ড আছে, কয়দিন পরেই, যেহেতু সবাই সমবয়সী মানুষজনই বেশিরভাগ ফ্রেন্ড, তাই না? ফেসবুক ফ্রেন্ডের কথা বলতেছি পার্টিকুলারলি, এরা কয়দিন পরেই পোস্ট দেওয়া শুরু করবে যে স্টার্টেড জব ইন অমুক জায়গা, ইন তমুক জায়গা, আর বেশি হলে 1 বছর, 1.5 বছর, এরপরে সবাই একটা পোস্ট রেগুলার সামনে আসবে যে স্টার্টেড জব ইন অমুক জায়গা তমুক জায়গা। এবং তখন আমি চিন্তা করতেছি,
যে এইগুলা দেখে আমি কি রিয়াকশন করব, যে আমিও কি তখন ডিপ্রেশনে থাকবো যে আমি আর চাকরি হইতেছে না, নাকি আমি হাই লেভেলে কোনো জায়গায় চলে যাব, নাকি কি মানে আজকে হঠাৎ করে এই চিন্তাটা মাথায় আসলো যে কি হবে তখন, তখনের পরিস্থিতিটা আমার কি হবে, এটা চিন্তা করতেছিলাম। চিন্তা করো, পজিটিভলি চিন্তা করবা কিছু একটা দেখে। যেমন আমি রিসেন্টলি কয়েকদিন বেশি না, তো আগের 2 সপ্তাহ আগে একটা কাজ শুরু করেছি পাগল হয়ে যায়। এখন আমি ধীরে ধীরে অনেক কিছু বাদ দিয়ে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, কি কি করা লাগবে না, অনেক কিছু ইন্টারেস্ট, তোদের একটু ইন্টারেস্ট, আমি এখন জোর করে বলতেছি আমি করবো না, বাদ। তাহলে আর কি কি বাদ মানে, শুনতে পারিনি সাথে? আমার তো যেটাই মনে করো যে ইন্টারেস্ট একটু বেশি ছিল আর কি, আমি মনে করো যেটাই দেখি সেটাই মনে করো অনেক কিছু করতে মন চায়। ইউটিউবে যে ভিডিও আসতেছে ইন্টারেস্টিং দেখি, এইসব করতে মন চায়। এখন ধীরে ধীরে চেষ্টা করতেছি আর কি বাদ দেওয়ার, জিনিস বাদ দিয়ে দেওয়ার আর কি, জিনিস না দেখার বা জিনিস না অ্যাবজর্ব মনে করো কনজিউম খাবার আছে করা। সামনে বাট না খাওয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধীরে ধীরে আর কি। হ্যাঁ, এটা নিয়ে আমি অনেকদিন আগে আমাদের শ্রদ্ধেয় বন্ধু, ভালোবাসার বন্ধু ইসমাইলের সাথে একদিন কথা বলতেছিলাম যে একটা জিনিস খুব শেখা করি, ছোট বয়সে ভালো মানে বন্ধু বানানো আর বড় বয়সে বন্ধু বাদ দেয়া। মানুষ যোগ করা যেমন নেসেসারি, মানুষ বিয়োগ করাও নেসেসারি, নয়তো আলটিমেটলি নিজে ভালো থাকা আসলে ডিফিকাল্ট। এই দর্শনটা কে বলছে, তুই এটা না আমার আমার ইসমাইল? আমার এটা আমার পিওর পার্সোনাল দর্শন। আচ্ছা, আচ্ছা এমন। তোমার কাছে কি মনে হয় যে আমরা যদি মনে করো একটা ফ্রেন্ডের সাথে তোমার 10 বছর ধরে কথা হয় না, 10 বছর না 5 বছর, হঠাৎ করে দেখা গেল তোমাকে বন্ধুত্ব শেষ, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। সে কি আমার বন্ধু, এটারই মানে ডেফিনেশন কি? আচ্ছা তুমি অনেকদিন ধরে আসো, সে তোমার সাথে পরিচিত, ভালোই পরিচিত, বন্ধু বলতে যেটা তুমি বুঝো তোমার কাছে বন্ধুর ডেফিনেশন অনুযায়ী যেটা ওইটাই, কিন্তু তোমার 5 বছর ধরে কথা হয় না। এখন তো আমি এভাবে ডিফাইন করি, বন্ধু তো বলি না, বলি ব্যাচমেট, তারপরে কি বলে ফ্ল্যাটমেট, ল্যাবমেট, একেবারে বন্ধু বলি না। ওকে বন্ধুই বলো, বন্ধুদের কিছু পার্টিকুলার মানুষ, আমি বুঝছি তোমার কথা শুনতে। মেয়েদের কি জেন্ডার প্রিফারেন্স আছে বন্ধুত্বের ক্ষেত্রে? না নাই। তো না, হুম, আমি অনেক সময় ভাবি এটা, অনেকে মনে করে এটা, বাট আমার কাছে ব্যাপারটা অন্যরকম। যেমন আমি আমি দেখা যায় আমার যদি কেউ মনে করে নক না দেয়, তা আমার কেমন জানি, আমার কাছে ছোটবেলা থেকে অভ্যাস, মানে কারোর সাথে কথা টথা বলতে পারি না খুব একটা, যে কারোর সাথে মানুষ অনেক সময় বলে যে এত দূরে থাকো, কথা বলো না, আজ আত্মীয় স্বজন আছে। হ্যাঁ আমার কথাই লাগ, আমি কি কথা বলবো, আমার কথা বলার কিছু নাই, কি কথা হ্যাঁ বলবো বন্ধুরা, হ্যালো কি, তারপর কি। হ্যাঁ, এটাই তো আমার ক্ষেত্রে এই বাট জিনিস আরো বেশি হয়। আচ্ছা, আমি আমারে সবাই বলে যে আমি কথা বলি না, আমার আত্মীয় স্বজনের সাথে আমি আচ্ছা, আমি এটা মেনটেন করার চেষ্টা করি, করতেছি, টুকটাক করি। একটা জিনিস বলা যায়, আমরা হচ্ছে প্রথমে যে আলোচনাটা শুরু করলাম, এরপর একটা 2-1 সেকেন্ডের একটা দেখো, একটা পজ, তাই না? এটা আমাদের কনভারসেশন মাঝখানে কিন্তু পজ গুলা হয়, যে কোনো ইয়েস নতুন কিছু আসে না। তো ইয়েস এই সময় কিভাবে কিছু আনা যায়, এটা একটা কনভারসেশন স্কিলের একটা ব্যাপার আর কি। এটা আমি ভালো করার চেষ্টা করতেছি। অনেক এলিমেন্ট অ্যাড নাইস। করা যায়, যেমন হচ্ছে নাথিং, কিছুই না, জাস্ট আমারও তো আত্মীয় স্বজন আছে, চাচা আছে, চাচি আছে, মামা আছে, মামি আছে, খালা আছে, খালু আছে। অনেকদিন কথা হয়নি, দেন আমি মামিকে কল দিলাম। তো মামি কি কথা বলবো, একটু কেমন লাগতেছে, অনেকদিন পরে আবার কল দিছি হঠাৎ। Then মাথায় তো ইনস্ট্যান্ট আইডিয়া আসেই কথা বলার, তবে খুঁজে পেলাম এভাবে যে দিন আবার হচ্ছে রাত্রে রান্নাটা ভালো ছিল, মামি রান্না ভালো, রিলেট করে 2-3 মিনিট কথা বললাম। এভাবে যে 2-1 সেকেন্ড যে পজ, ওই 2-1 সেকেন্ড পজের মধ্যে কিছু একটা বের করা যায়, ওই বের করে করে কনভারসেশন আগানো যায়। দ্যাটস ইট, এভাবে আর কি। বুঝলাম না যেমন তুই কই থেকে কই গেলি গা। এটা না হচ্ছে, না ঠিক আছে ঠিক আছে, ও বলে স্মল টক মানে ঠিক আছে আর কি, বললো আর কি ও কিভাবে কন্টিনিউ করে আর কি, যেমন তোমার হ্যাঁ যে হ্যাঁ, সমস্যা তাদের আমার যে যে সমস্যা ওরা সমস্যা, কিভাবে কন্টিনিউ হ্যাঁ করে। কন্টিনিউ করি, এই আর কি ব্যাপার। এটা অনেক ভালো বুঝছো, হ্যাঁ তোমার এটা আইডিয়াল সলিউশন, এটাই হ্যাঁ, উচিত। আর যেমন আমি হচ্ছে অনেক সময় ভাবি এটা কিন্তু। পড়াশোনা কিরকম চলতেছে, ভালো চলতেছে, আমার মামাতো ভাই বোনের পড়াশোনা কেমন চলে, এই চলে সেই চলে, টিউশন করাইতেছে, কিন্তু আমি টিউশন করাইতেছি না, টিউশন তো কষ্ট, টিউশন এসে এই যে একটার উপর একটা বলতে থাকা, এই যে তোরা যে কথা খুঁজে পাস না, তো এইভাবে কথা বলে আসলে যে কোনো মানুষের সাথে কথা বলা যেতে পারে। আমার মনে করে যে ইন্টারাকশন ব্যাপারটা, যে মোবাইলের মাধ্যমে একটা প্রযুক্তির মাধ্যমে যাওয়া ইন্টারাকশন, আর এই জিনিসটা খুব বিরক্তিকর লাগে, এটা কারণ এটা খুব অবাস্তব লাগে, কিন্তু করতে হবে। কিছু করার নাই। ইয়েস
খুব নেসেসারি। এটাই প্র্যাকটিক্যাল তোমার করতে হবে, এটাই মানে জিসান উচিত। বুঝছস কেন বললাম এই কথাগুলা? আমি সাফির সাথে এখানে আছি, কিভাবে আছি যে আমি মোবাইলে কথাই বলতে পারি না। এখন যেমন বলতেছি, তোরা তো বন্ধু মানুষ, তোদের সাথে কথা বলা যায়, ওটা তো সমস্যা নাই। কিন্তু আত্মীয় স্বজনের সাথে মোবাইলে কথা বলতে পারি না। কিন্তু ওই একই আত্মীয় স্বজন আমার সামনে বসে দাও, ওর সাথে আমি ঘন্টার পর ঘন্টা কথা Yes. বলতে পারবো, সমস্যা নাই। বাট তো মানুষের চোখে ভালো হইতে হলেও তো কথা বলতে হবে। আমার তো আত্মীয় আমার বাসার থেকে বলে যে চাচার সাথে কথা বলিস, মামা আমি, Yes, তারপরে yes. খালাকুলোর সাথে Expectation. কথা বলিস, কথা বললে ভালো মানুষ ভালো বলে, এটা না সেটা না। আমার কাছে খোঁজখবর মনে নেয় হয় এটা কি? ধীরে ধীরে অ্যাডজাস্ট করে নেয় আর কি মানুষ। যেমন আমার প্রথমে সমস্যা তো অনেক ভালো থাকে, এখন ধীরে ধীরে মানুষের কি অ্যাডজাস্ট হয়ে গেছে যে এটা এমনই। বাট মেনে নেয় আর কি আনকালচার, মানুষজন। আনসোশাল, Yes, yes. জিনিসটা তো খুব যেভাবে একটা হোক ভালো মাইনা না। নেয় আর কি, যেভাবে হোক মাইনা নেয়। যদি কোনো খারাপ কিছু না করো, দ্যাটস ফ্যাক্ট, খুব একটা কিছু করে না এটা। ঠিক তোমরা আছে, শিখো। কিন্তু আমার আবার মনে করো আমাকে অনেকদিন পর কেউ নক দিছে কোনো ফ্রেন্ডে, আমি কোনো ফর্মালিটি ছাড়াই যেমন যে জায়গা থেকে মনে করো কনভারসেশন শেষ করছে ওই জায়গায় ওইরকম ভাবে আমি শুরু করে দিব আর কি, এরকম মানুষ। বাট ওই যে একটা গ্যাপ আছে, বাট শিখো উচিত, শিখো, যেটা বলছো ঠিক শিখতে বলছো। হবে, যুবক শিখো। মোবাইলে কথা বলার স্কিল আমার বাড়ানোর কোনো ইচ্ছাই নাই, দরকারও নাই। আমার সামনাসামনি বসায় দাও, আমি বলতে রাজি আছি। এখন তাহলে তুই বিদেশ গেছস, খুব সুন্দর সিকিউর একটা লাইফ, 20 বছর আসবি না দেশে, হ্যাঁ, কিভাবে তোর আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ হবে? আবার যেসব আত্মীয় স্বজন আছে, মনে কর যাদের সাথে কথা বলতে আরাম পাই, ওদের সাথে মোবাইলে কথা বললেও আরাম পাই। তো এটাও আছে, কিছু কিছু আছে যাদের সাথে মোবাইলে কথা বললে আরাম খুবই আছে। স্পেসিফিক হয়ে গেল না? আমরা তাহলে কথা বলতেছি কি কনভারসেশন স্কিলের উপর, তাই না? আচ্ছা, তাই তো। মোবাইলে কথা বলা, তাহলে তো তোমার আর আমার সমস্যা এক হইলো না। আমার তো ওই মানে জাস্ট আমি সামনাসামনি কথা বলে মজা পাই, আমি আসলে মোবাইলে কথা বলে মজা পাবো না, আমি কথাই বলবো না মোবাইলে। না মনে কর আমার দুই তিনটা দুইজন বড় ভাই আছে, খালাতো বড় ভাই, এদের সাথে আমি মোবাইলে কথা বললেও শান্তি পাই। আমি তোমাদের কিছু টিপস এন্ড ট্রিক্স দিতে পারি, এটা এখানে দিতে পারতেছি না, এগুলো দিলে তোমরা খানিকটা শিখতে পারো। কে আমার জানি তোমার অভিজ্ঞতা। না না, ওইরকম কিছু না, নাথিং লাইক দ্যাট। ওই ধরনের কথাই আমরা বারবার চাই। তো না গিয়ে আমরা মিনিংফুল আলোচনা করার না চেষ্টা করবো, গিয়ে এটা তুমি আমার একটা তোমার লার্নিং। পার্সোনালিটি ওইভাবে বানায় ফেলছো, এটা আমাদের দোষ না। আমি একটা বইও কিনছিলাম, বই কিনে রাখছি, বাট পড়া হয়নি খুব একটা, অল্প একটু পড়ছিলাম, মানে হাউ টু টক টু এনিওয়ান আছে, এখনো পড়ে আছে। হাউ টু দরকার কি? টক টু এনিওয়ান, হ্যাঁ। আজকে একটা মজার জিনিস ঘটছে। আজকে ঘুরতে গেছিলাম, দেন হচ্ছে চা বাগানে গেছিলাম, পরে চা বাগানে গেছিলাম, দেন আসতেছি, দেন একজন কথা বললে ওনার কথা আমার কাছে আমার নিজের এলাকার মানুষের মতো লাগলো। দেন আমি বললাম আপনার হোম টাউন কোথায়, আমি তো জানি পাবনা বলবে, দেন বললাম পাবনা কোথায়, সাথে উপজেলা, দেন বললো কোথায়, সে আমার গ্রামও চিনে, দেন বললাম বাড়ি কোনটা, দেন সে আমার বাড়িও চিনে। সে আমার বাড়ির যে সামনের বাড়ি, তার বাড়ির ভাগ্না আর কি, সে তার মামা হয়। তো অপরিচিত মানুষ, র্যান্ডম 2 মিনিট না 2 মিনিট কথা বলছি, অজ্ঞাত জায়গা সিলেটে, সে আসছে পাবনা থেকে ঘুরতে তার বন্ধু বান্ধব দিয়ে, দেন সে আমার নাম্বার নিয়ে গেল। সেই হচ্ছে কথা আর কি, এভাবে ইনস্ট্যান্ট অনেক জিনিসের উপর কথা বিল্ড করা যায় আর কি। আমরা তো তুমি যে সিচুয়েশনটা যেভাবে হ্যান্ডেল করলা, আমি এলে কি করতাম জানো? ঠিক আছে মনে হইতেছে, ঠিক আছে আমি কিছুই বলতাম না, ঠিক আছে আপনি আপনার যেভাবে যে করার মন চায় করেন, আমি কিছু করতামই না, তার পার্সোনাল লাইফ লিড করার সমস্যা নেই। আমি তো ইন্টেনশনালি কথা বলছি, আমি তো কথাই বলছি ইন্টেনশনালি। হ্যাঁ, হ্যাঁ, পরে লাস্টে এটাই আমি বলা নাম্বার নিয়ে নেই, সে আমার নাম্বার নিয়েছে। হ্যাঁ, পরে সে একটা এটাই বলা কল দিল, তার নামটাও আমি ইন্টারেস্টিং, রাজ। আজ কি রে, তোর বন্ধু হঠাৎ করে এরকম দানবীয় হাসি দেয় কেন? মানুষটা বড় তো ওই কারণে বড় বড় হাসি। মানুষ বড় হলে তো হাসি ছোট হয়। দানবীয় আচ্ছা হাসি। হ্যাঁ, আমরা হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমরা জিসানের কথায় আসি। জিসান বলো, তোমার কি অবস্থা, ভালো আছো? আচ্ছা, তো আমি একটা কাহিনী বলি। এটা হলো ওই দিন ভার্সিটিতে ইদানিং হইতেছে কি, ছাতা নিয়ে ভার্সিটিতে যাওয়া লাগতেছে। ও শিট, এত বলো বলো। এখন যদিও বাদ দিছি, কারণ বাসায় যে ছাতাটা আছে খুবই ভারী। এটা কি চপস্টিক নাকি কি, জিনিসটা কি? চপস্টিকের মধ্যে তোমার কোথায় যায়? হইতেছে।
এটা কি হচ্ছে জিনিস এটা? মানুষের খোঁচা দেওয়ার জিনিস, দুইটা নিয়ে আসে, তোমার জন্য একটা, আমার জন্য একটা। না না না, এমন কিছু না। এই যে কিউ বিস্ট্রো আছে না, কিউ বিস্ট্রো বা সিপি, এখানে সমোসা বা স্প্রিং রোল থাকে, ও এগুলা ইয়েস দিয়ে ইয়েস, ঢোকানো থাকে। এটা আমি সসের নিয়ে আসছি। সাথে। হ্যাঁ হ্যাঁ, এটা আমি মূলত নিয়ে আসছি হচ্ছে পুডিং চেক করার জন্য। পুডিং ও এর মধ্যে ও আচ্ছা, ঢুকাই দিয়ে। বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, এরকম করে চেক করে ভিতরে হয়েছে কি হয় নাই। যদি লাইকা থাকে তাহলে বুঝতে হবে হয় নাই, আর যদি হুম, স্মুথলি আসা পড়ে তাহলে বুঝতে হবে হয়েছে। আরে, গুড স্কিল। কেক বানানোর সময় এটা দেখে শেফরা, চেক করে। আচ্ছা যাই হোক, যেটা বলতেছিলাম, ভার্সিটিতে ছাতা নিয়ে যাওয়া লাগতেছে এখন। যে ছাতাটা কিনা হয়েছে এটা খুবই ভারী, ব্যাগে নিলে খুব ভার হয়ে যায়, তো এই কারণে হাতে নেওয়া লাগে। তো হাতে নেওয়ার খুবই ঝামেলা, এই কারণে নেওয়াই বন্ধ করে দিছি। তো ওই দিন হয়েছে কি, ছাতা নিয়ে গেছিলাম, ক্লাস চলতেছে, শেষ ক্লাস করছি, এবং ছাতাটা আমাদের আর কি বেঞ্চের নিচে রাখার জায়গা আছে আর কি একটা, ওইখানে রাখছি। রাখার পরে আহ, ভুলে ক্লাস শেষ, আমি অর্ধেক রাস্তা ভার্সিটি থেকে বাস স্ট্যান্ড যতটুকু ওটুকু পর্যন্ত চলে গেছি, মনে হয়েছে হাতে তো ছাতা নাই, দৌড়াইয়া গেছি ভার্সিটিতে। দৌড়াইয়া যায় নাই, আস্তে আস্তে গেছি। তারপরে যায় দেখি ছাতা নাই। মুড আমার এত খারাপ হয়েছে, ছাতা হারায় গেছে, এবং সন্দেহ করতেছি শালা কেউ তো চুরি করছে, এবং পুরো মানব জাতিরে গালি দিতেছি, শালার ছাতা চুরি করলি আর কিছু পাইলি না, একটা নিরীহ ছাতাই পাইলি। এরকম আগেও হয়েছে যে ছাতা রাখা গেছি এবং পরবর্তীতে আইসা পাইছি, কিন্তু ওই দিন পাইলাম না, এবং খুব খারাপ লাগলো। তারপরে ভার্সিটি থেকে বাইর হয়েছি, বাইর হওয়ার পরে ঝালমুড়িওয়ালা দেখছি। ঝালমুড়িওয়ালা দেখা ঝালমুড়ি খাইতে মন চাইতেছে, অনেকদিন ঝালমুড়ি খাই না, কই আজকে একটা কষ্ট আছে, মেয়েদের মতো সুগার সুগার ক্রেভিং হয়, পরীক্ষা খারাপ করে কেক খাইতে যাই। এরকম আমারও হয়েছে যে মন খারাপ হয়েছে, ছাতা রয়ে গেছে, ঝালমুড়ি খাই। তো ঝালমুড়িওয়ালা কাছে গেছি, যা বলছি মামা মুড়ি দেন। তো ওই লোক মুড়ি বানাইতেছে, আমি দেখতেছি। একটু পরে মুড়ি বানানো শেষ, আমার হাতে দিল, আমিও দিলাম, 20 টাকা দিলাম। 20 টাকা দেওয়ার পরে 3-4 সেকেন্ডের মতো অপেক্ষা করতেছি ওই লোক কি করে, আমার 10 টাকা ফেরত দেয় কি দেয় না, এটা আর কি, এটার জন্য 3-4 সেকেন্ড অপেক্ষা করছি। তারপরে বললাম, 3-4 সেকেন্ড অপেক্ষা করে দেখি যখন কোনো রেসপন্স নাই, বললাম 20 টাকা নাকি, আমি বললাম হ্যাঁ 20 টাকা। আমি বললাম আচ্ছা সমস্যা নাই, খাওয়া শুরু করলাম, খাইতেছি খাইতেছি ওইখানেই মনে হয় না, রাস্তায় হাঁটতে হাঁটতে খাইছি, এবং চিন্তা করতেছি যে সুনামগঞ্জে থাকতে 4-5 তো, 4-5, ক্লাস 4 আর 5, এই 2টা বছর সুনামগঞ্জে থাকছি, এবং তখনও প্রচুর ঝালমুড়ি খাইছি, এবং সুনামগঞ্জে ঝালমুড়ি ছিল 5 টাকা দামের ঝালমুড়ি। এবং ওইটা কত সালের কাহিনী, 2014 সালের কথা। 2014 সালে আমরা পিএসসি দিছি না, তো 12 বছর আগে। হ্যাঁ, তো তখন একটা ঝালমুড়ি ওলা মামার কাছে গেলে যদি বলতাম যে মামা ঝালমুড়ি দেন, ওই লোক ঝালমুড়ি দিত, এবং ওই দামাদামি নাই, 5 টাকার ঝালমুড়ি সবাই বললেই যে ঝালমুড়ি দেন, 5 টাকার ঝালমুড়ি বানায় দিবে। এটা ছিল নর্মাল বিষয়পাতি। 2015-তে যখন ঢাকায় আসি, 6 থেকে আবার ঢাকায় পড়া শুরু করলাম, আইসা দেখি এখানে ব্যাপার স্যাপার অন্যরকম। এখানে ঝালমুড়ি বানায় দিতে বললে 10 টাকার ঝালমুড়ি বানায় দেয়, এবং আমার কাছে বিষয়টা তখন একটু অন্যরকম লাগছে যে মাত্রই তো 1 বছরের ডিফারেন্সে 5 টাকার দাম কমে গেছে, 1 বছরের তো, তো 5 টাকার দাম কমে এটা 10 টাকা হয়ে গেল, একটা ঝালমুড়ি এখন বললেই 10 টাকার ঝালমুড়ি বানিয়ে দেওয়া লাগবে। ফাস্ট ফরওয়ার্ড 2026, এখন আমি চিন্তা করতেছি এই মাঝখানের অনেকগুলা বছরে আমি অনেক ঝালমুড়ি খাইছি, 9-10 পর্যন্ত ঝালমুড়ি খাইছি, এরপর আর ঝালমুড়ি খাই নাই। একটু স্বাস্থ্য সচেতন হওয়ার পর থেকে ঝালমুড়ি খাওয়া বাদ দিয়ে দিছি। তো ঝালমুড়ি ইদানিং 3-4 বছর ধরে আর খাওয়া হয় না। তো এই যে এত বছর পরে আইসা আমি আবার ঝালমুড়ি খাইলাম, এবং ওই লোকরে আমি বলিও নাই যে আমার 10 টাকার ঝালমুড়ি বানায় দেন, নাহলে 20 টাকার ঝালমুড়ি বানায় দেন। আমি যদি বলতাম যে ভাই 20 টাকার বানায় দেন, তাইলে না উনি 20 টাকার দিত, আমিও দিয়ে দিতাম। আমার জিজ্ঞাসা করে নাই যে 10 টাকার না 20 টাকার, উনি ডাইরেক্ট বানায় দিছে 20 টাকার ঝালমুড়ি। তো এখন 10 টাকার ভ্যালু নাই হয়ে গেছে, এটা তারা বুঝতে পারতেছস যে 10 টাকার ভ্যালু কত কমছে। যে ঝালমুড়িওয়ালার মামার কাছে গেল, ওরা 20 টাকার ঝালমুড়ি বানায় দিতেছে, 10 টাকার না। 10 টাকার ভ্যালু নাই, 10 টাকা দিয়ে এখন কিছু পাওয়া যায় না। গরিব ফকিররাও 10 টাকা দিলে এখন মনে হয় মাইন্ড করবে কয়দিন পরে। ঠিক আছে, বাট লিসেন, তুমি আসো, আসি আসি। তুমি 5 জানুয়ারিটা কোন জায়গায় গেছিলে?
৳৫ ঝালমুড়ি সুনামগঞ্জে, তারপর 10 টাকারটা কোন জায়গায় খাইছো? ঢাকায়। ঢাকা হচ্ছে নর্মাল জায়গায়। হ্যাঁ, আর 20 টাকারটা কোন জায়গায় খাইছো স্পেসিফিক্যালি, কোন জায়গাগুলোতে? ঢাকাতেই খাইছি। বাট এরিয়াটা কি তোমার ইউনিভার্সিটির আশেপাশে? হ্যাঁ, 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 ইউনিভার্সিটির পাশেই, সামনেই। কিন্তু এই টাকার ব্যাপারটা তোমার পজিশন অনুযায়ী, এই জায়গা অনুযায়ী ডিপেন্ড করে। এই জায়গাটাও চেঞ্জ হওয়ার কারণেই অনেক চেঞ্জ হয়েছে। কারণ ওই জায়গায় যেসব জায়গায় মানুষজন যতটুকু দিতে পারে সেই অনুযায়ী এটা একটু চেঞ্জ হয়। তো ভার্সিটি যারা পরে ওখানকার সবাই এক্সপেক্ট করে 20 টাকাই দিতে পারবে, সবাই এটাই রেগুলার। আর তুমি যেখানে গেছো 10 টাকার, ওখানে সবাই 10 টাকাই রেগুলার। আর যেখানে গ্রামে গেছো 5 টাকার, ওখানে 5 টাকাই রেগুলার। এই জন্য ইনফ্লেশন তো অবশ্যই আছে, বাট খুব একটা ওইরকম ভাবেও নয়। আর একটা ফ্যাক্টর, এই ফ্যাক্টরটাও কাজ করে। না, তুমি যেটা বললা ৳৫ ঝালমুড়ি এখন আর বিক্রি করবেও না, এটা স্বাভাবিক। ৳৫ বললে কতক্ষণ আচ্ছা, মুখে তাকায় থাকবে, তুই নিজেই লজ্জা পাবি। ৳৫ পাঁচ ঝালমুড়ি টাকাটা দিতে একেবারে বলছি। কম হয়ে যায়, বাট বললাম আর কি 5 টাকাটা কম হয়ে যায়। বাট ওই নিয়ে ধরো রাজশাহীতে এখনো নাই, বাট আমি যখন আসতাম, মেরিদি যখন আসতাম, তখন ওই যে 7 টাকা 8 টাকা ভাড়া ছিল, এরকম আর কি। তার এবং মানে এই তুমি জায়গা খুবই ব্যাকওয়ার্ড জায়গা চেঞ্জ জায়গায় করার থাকো, পর তা তো জানতাম না। সেটা ভাড়া এরকম আমিও জানি, 7 টাকা 8 টাকা ভাড়া ছিল। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু কিন্তু হ্যাঁ, ঠিক আছে, সাফির লজিকটাও ঠিক আছে। জায়গা অনুযায়ী ৳৫ ৳10 দাম বাড়ে কমে। কিন্তু ব্যাপারটা ভাবার বিষয় কিন্তু, যে ৳10 দাম, আমার মনে হয় এটা আস্তে আস্তে সব জায়গাতেই হয়ে যাবে। ঢাকার যে কোনো এলাকা থেকেই, যে উত্তরাতেই যদি, আচ্ছা টেস্ট করে দেখবো না, এখানে আশেপাশে দেখো দেখো ৪ নম্বরে যা একটা দেখো। ঝালমুড়ি খায় আসবো না, বলবো না যে ইয়েস, 20 টাকার না ইয়েস, 10 টাকার দেন, ইয়েস, দেখি ওই লোক কত টাকার দেয়। 4 নাম্বারে ইয়েস। গেলে তো হবে না, তোমার যাইতে হবে কলোনি মাঠে। 4 নাম্বার তো ভালো জায়গা। এই ডিজাইন বারবার চাইবেই। সমস্যা নাই, কন্টিনিউ করো। দুর্বল জায়গায় যেতে হবে, একটু ব্যাকে যেতে হবে। ইয়েস। কলিমার হ্যাঁ, কলিমার তো মনে এখন নাই। না কলোনি মাঠ এখন নাই ভাই, আগে যে অবস্থা ছিল ওইটা এরকম আর নাই। চেঞ্জ করে দেখো। যদি একেবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে তো এখনো 5 টাকা পাওয়া, একেবারে আই খুবই গেস গ্রাম পাবে অঞ্চলে না, গেলে। কুত্তাও দিবে না। একেবারে খুব গ্রাম অঞ্চলে ভয়ঙ্কর যেতে একটা হবে, মনে লুক করো দিয়া ছেড়ে দিবে। তাহলে তোমার হইতেছে বর্ডার বর্ডার, না না না, একবারে বর্ডার এলাকা, বর্ডার এলাকা, তাও দিবে না, তাহলে বর্ডার। তোমার ছোট হইতে হবে, হইতে তোমার ভাইয়ের বয়স হইতে হবে, 1 2 তে পড়ে। হ্যাঁ, তা তো অবশ্যই, তাছাড়া দিবে তা না, তো অবশ্যই, তা বর্ডারে তো আরো দিবে অবশ্যই। না, বর্ডারে 30। না না না, বর্ডারের গ্রাম একবারে, যেখানে মনে করো দেখবা যারা সারাদিন খালি গায়ে ঘুরে বেড়ায়, আরে এসব আমাদের জায়গায়। আশেপাশে তো খালি বর্ডারে, সিলেট না, দিবে না। আরে গ্রামও তো এরকম হইতে হবে, দেখবা একদম একদম পিওর, একদম ওইরকম লেভেলের গ্রাম বোঝাচ্ছি আমি। বুঝছি, হোয়াটএভার। দেখবা ওই যে ওরা আর কি মনে করো ওই যে মানে ঝালমুড়ির গাড়ি দেখে ওরা দেখি না কোনোদিন, ওই যে মাসে একবার হয়তো বা আসে, ঠেলা ঠেলা নিয়ে আসে এরকম। এখন এটা কটকটি নিয়ে দেয়, কি যে দিচ্ছেন দেয় আপডেট? না, চুল দেয়। তুমি কি আপসেট? আমি আপসেট, মেহেদি বললি কেন বললি? কোশ্চেন করলাম, এখন এটা নিয়ে কি তুই আপসেট? আপসেট না, খুশি? আমি জিনিসটা নিয়ে খুবই চিন্তা করলাম এইটাই, যে আচ্ছা, আমার একটু ক্ষুধা লাগছে, আমি কি কিছু খাইতে পারি? তোমাদের কি পারমিশন আছে? অবশ্যই, তোমার তো স্টিক দেখে আমরা বুঝে গেছি যে তুমি এখন কিছু খাবা। খাও খাও। না, কিছু খা, সমস্যা নাই। আমাদের পেটে খিদা লাগলে তো তোর দোষ, পরে পেটে সমস্যা হলে আমাদের দোষ। কি খাইতেছস? চকলেট বিস্কুট। চকলেট কোটেড কুকিজ। বিস্কুট কি? বিস্কিট না, কুকিজ। কুকিস। আরে মাঝখানে খুবই কাজী নজরুল ইসলাম বারবার চাই কই। ওকে বেশ, কুকিস। এই, আমি আরেকটা টপিকে কথা বলতে চাইছি, কিন্তু তার আগে আমি একটু তোমাদের কাছ থেকে একটা জিনিস শুনতে চাই। এই বলো। যে গুড মর্নিং, হ্যালো, আসসালামু আলাইকুম, Yes, এক এক জায়গায় yes. জায়গা ভেদে জিনিস, আমাদের যে সম্ভাষণ চেঞ্জ হয়। আমাদের আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তো তোমাদের কি এই এক্সপিরিয়েন্স হয়েছে কখনো, এই বিষয়ে কেউ কখনো ধরছে যে তুমি সালাম দিছো, তোমাকে একটা ক্যাটাগরির মানুষ হিসেবে ট্রিট করলো,
অথবা তুমি হ্যালো বলছো, গুড মর্নিং বলছো, গুড ইভিনিং বলছো, অন্য ধরনের মানুষের কাতারে ফেলাইলো, মানে তোমার সম্ভাষণ অনুযায়ী তোমাকে একটা ক্যাটাগরি দিল। এইসব টাইপের জিনিস ফেস করছো কখনো? করা না করলেও আমার করার কথা। বল বল। সাথে বলুক। আমার মনে হয়, আমার just এই কথার দিক দিয়ে মনে হয় না আমি ফেস করছি, করলেও আমার মানে কেয়ার করি না একটা ব্যাপারের জন্য মনে নেই, মেহেদি? করলেও তো কেয়ার করি না মনে নেই। এরকম কিছু না, বাট সম্ভাষণের কারণে কিনা যায় না, তবে আমাকে দু একজন শিবির মনে করছে। নেক্সট নর্মাল। ওয়াই? তোমার গেট আপ দেখে মনে করার কথা, স্বাভাবিকভাবে মনে করো আমাকে যদি বলা যায় এদের মানে এদের ডেফিনেশন কি, তোমার আমার চোখের সামনে যে ফার্স্ট যে জিনিসটা আসবে আর কি আইকন হিসাবে, সেটা অনেকটা ওইরকমই আসবে, তোমার মতোই আসবে, নর্মাল কেস, এটা কিছু না অন্যরকম কিছু। কেন আসবে? এটা দেখতেছি আমরা, তাই এটা আমাদের চোখের সামনে ওইভাবে রিপ্রেজেন্ট করা আছে, যা মনে করো যা দেখি আমরা ডিজিটাল ওইটাই আসছে, তো এই জন্য রিপ্রেজেন্টেশনই এরকম, এটা এরকম, তাই এক্সপেক্ট আলাদা কিছু। জিসান কিছু বলো এই বিষয়ে, আমি মর্মাহত, আহত। আচ্ছা আমি বলি তোমার, তুমি শিবির হিসাবে থেকে তুমি মর্মাহত কেন? তোমার শিবির মনে করছে তুমি মর্মাহত কেন? মনে করতেই পারে, কেন একটা নির্দিষ্ট গোষ্ঠীর লোক আমাকে মনে করবে? তার Why? মনের মধ্যে কি আছে মনে করতেই পারে, সেটা তার ব্যাপার, তাই না? মনে করতে তুমি কি করতে পারো বলো? বলছে বলছে তো কি যায় আসে, মন খারাপ করার কিছু নেই, উল্টা বলবো যে হ্যাঁ আমি করি। মাঝখানে একটা কথা শুনে নাই, ইয়া ছিল যে আরেকটা ট্যাগ লাগছিল, ভালো রেজাল্ট মানেই শিবির। আমাদের দেখাশোনার পর শিবির বলবে না। মেহেদি, বল বল, এই এক্সপিরিয়েন্স কিরকম ছিল যে শিবির তোরে মনে করছে? এমনি পরে আমাদের বলছে যে প্রথমে দেখে আমার শিবির ভাবছিল, পরে দেখে আমি শিবির না, এই আর কি। তুই কি নির্বাচনী প্রচারণা করছিলি নাকি? না, আচ্ছা, তা আমি যে যে কারণে এই কথাটা বলছিলাম, সম্ভাষণ নিয়ে যেটা বুঝতেছিলাম, এটা জিনিসটা যদিও আমাদের মসজিদের হুজুর এই বিষয়ে বারবার ওয়াজ করে, ছোটবেলা থেকেই ওনার মুখে এই জিনিসটা শুনছি, এখন মাথায় গাইতে গেছে আর কি, যে সালাম সম্ভাষণটাকে একটা সার্বজনীন সম্ভাষণ হিসেবে আমরা দেখতে পারি বা এটাকে গ্রহণ করতে পারি। হ্যাঁ, কিছু কিছু জায়গায় চলবে না, বাইরের মানুষের সাথে কথা বলতে গেলে সালাম হয়তো অনেকে নাও জানতে পারে এটার প্রত্যুত্তরে কি বলবে, কিন্তু বাংলাদেশে তো আমরা পারি করতে। তো যেটা বলতেছিলাম, যে এটা একটু সাইন্টিফিক ব্যাখ্যা দিই আমরা, ওই হুজুর আর কি এইভাবে জিনিসটা ব্যাখ্যা করে, তো ওনার কথাই বলে দিই পুরোটা। জিনিসটা এরকম যে আহ, মনে কর তোর কোনো আহ, অনেক দূরের আত্মীয় নর্থ পোল এলাকায় থাকে। নর্থ পোল তো দেশ হিসেবে থাকার উপযোগী না, ওইখানে বড় বড় পাথর, কি বলি, বড় বড় বরফের খণ্ড আছে। তো ওই হ্যাঁ জায়গায় আমার বন্ধু যে penguin। আমরা যে গ্লোবাল ওয়ার্মিং, ওইটা কিন্তু ওইখান থেকে শুরু হয়। ওই জায়গার পানি গলে আর সমুদ্রের সি লেভেল বাড়ে, আর বন্যা বা অতিবৃষ্টি অনাবৃষ্টি এসব হয়। তো যেটা বলতেছিলাম, যে নর্থ পোলে কিন্তু মানুষজন বাস করে না, জানো সেটা, কারণ ওইটা থাকার উপযোগী না। কিন্তু নর্থ পোলের যে বর্ডার এরিয়াগুলো, যেমন রাশিয়া, কানাডা, আমেরিকা, এগুলা নর্থ পোলের বর্ডারে পড়ে আর কি, ওদের বর্ডারে ওরা শেয়ার করে আর কি নর্থ পোলকে। তো ওদের সাথে আমাদের টাইম ডিফারেন্স প্রায় 10 ঘন্টা। মনে কর আহ, আহ, বাংলাদেশে সকাল 9টা বাজে, ওই দেশে 11টা বাজবে, এরকম টাইম। সকাল 9টা বাংলাদেশে হলে ওই দেশে রাত 11টা, এরকম আর কি। তো 10 ঘন্টার যে টাইম ডিফারেন্স, এখন সকালে ওইটা যদি আমি ফোন দেই ওকে, দিয়া বলি যে গুড মর্নিং, এবং ওই গুড মর্নিংটা আমার দেশে অনুযায়ী বলতেছি গুড মর্নিং, ও কিন্তু এটা রিসিভ করতে পারবে না, কারণ ওর টাইম জোন অনুযায়ী গুড ইভিনিং বলতে হবে, তাই না? গুড নাইট। গুড নাইট সম্ভাষণ না তো, এটা বিদায়। বিদায়ের সময় বলে, হ্যাঁ বিদায়ের সময় গুড নাইট বলে, গুড ইভিনিং বলতে হবে। আচ্ছা তো
এটা গেল একটা ইউজ কেস যে তুই যদি এই প্যারা থেকে বাঁচতে চাস, গুড মর্নিং গুড ইভিনিং এর প্যারা থেকে বাঁচতে চাস, আত্মীয়কে বলবি আসসালামু আলাইকুম, উনি প্রতি উত্তরে ওয়ালাইকুম আসসালাম বলে দিবে, কাহিনী শেষ। এটা একটা রিজন। আর একটা রিজন হলো যে তুই এমন একটা জায়গায় তোকে যাইতে হইতেছে, তোর আত্মীয় স্বজনের মধ্যে কেউ মারা গেছে, মরা বাড়ি, এবং ওই মরা বাড়িতে যা তুই বললি হ্যালো গুড 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 মর্নিং, তোরা মানুষজন ধরে জুতা পেটা করবে যায়, শালা মরা বাড়িতে গুড মর্নিং আবার কিসের, এখানে গুডের কি পাইলি তুই, তাই না? ওই জায়গায় সাফি আমি বললা শেষ করি তারপরে বলো। তার ওই জায়গায় তুমি যদি বইলা দাও যে সবার উপর আসসালামু আলাইকুম, এটা হলো এখানে বেস্ট একটা ইউজ কেস যে সবাইকে শান্তি বর্ষিত হইতেছে, সবার উপর শান্তি বর্ষণ তুমি করতেছো, সমস্যা নাই। তো এই দুইটা রিজন দিলাম, সাইন্টিফিক রিজন বলতে পারো, যে সালামের উপযোগিতা আছে এইসব জায়গায়, যে সব জায়গায় তুমি গুড মর্নিং গুড ইভিনিং হ্যালো এইসব না বললা তুমি ডাইরেক্ট সালামে শিফট করো, আসসালামু আলাইকুম, শেষ। বলো সাফি, তোমার কি দ্বিমত? তো তোমার সেকেন্ড সেকেন্ড অ্যানালজি দিলে তুমি। হ্যাঁ হ্যাঁ, আমি একজন মানুষ মারা গেছে, খুব দুঃখ করার পরিস্থিতি, আমি ওই জায়গায় যাই। সেই জায়গাতে আমি কি বলতেছি সেটা আমার আমার বাচনভঙ্গির উপর নির্ভর করে, আমি কিভাবে বলতেছি হ্যালো আমি বুঝতে পারছি তুমি কি বলছো, আমি একটু এটাকে অতিরঞ্জিত করে ফেলছি, যে বিদেশি good মানুষ morning বলতেই পারি, বানায় তাই না? ফেলছি, যে খুব উত্তেজনা সহকারে হ্যালো গুড মর্নিং বলতেছি, এইরকমও না। মনে করো তুমি স্বাভাবিকভাবেই যদি যা বলো গুড মর্নিং গুড মর্নিং, Yes, তাও ভালোভাবে yes, নিবে না। yes. তাও ভালো ভালো নিবে না, ওরা কেউই নিবে না, কেন নিবে না? নিবে না। তুমি না, গুড মর্নিং মানে কি, তোমার সকাল শুভ যাক, ওর সকাল সকাল তো কোনোভাবে শুভ না। শুভ গেছে না, ওর বাবা মারা গেছে বা মা মারা গেছে, কাছের কেউ মারা গেছে, ওর সকাল শুভ কিভাবে গেছে তুমিও তাকে উইশও করতে পারবে না। গুড মর্নিং মানে এটা না যে তোমার যে সকাল আসবে মানে সকালের ভবিষ্যৎ ওইটা তোমার ভালো যাক, এটাও না, এখন তোমার সকাল ভালো আছে বা তোমার সকাল শুভ হোক, এরকম কিছু বুঝাইতেছে। সকাল শুভ হোক না, এমন না যে তোমার সকাল শুভ হোক। ধরো সাফি, তোমার ধরো একান্ত মারা গেছিল, তুমি আসছো, আমি যদি বলি শুভ অপরাহ্ন সাফি, কেমন হয়ে গেল না? তো এটা মানে মানুষ কিভাবে ওদের কালচারের উপর, তো এটা তোমার খুব কালচারের ইন্টিগ্রেটেড পার্ট। মানে ঠিক আছে, মানে যে যেভাবে নেয়, কাজ যেভাবে বলে গুড মর্নিং এরকম করে বলে, যেটা ঠিক আছে, এটাই ফার্স্ট গ্রিটিং বা সরি গুড মর্নিং বা এইটাই বলে আর কি, এই টাইপের আর কি। মানে তোমার বাচনভঙ্গি, তুমি যদি হাই শেষে সালাম দাও সেটা তো কেউ ভালোভাবে নেবে না, তাই না? তোমার বাচনভঙ্গির উপর নির্ভর করে মেনলি আর কি। মানে ওইটা ওইভাবে আর কি করে না। ফার্স্ট জানি কি বললো, ফার্স্টটা জানি কি বললো, ফার্স্টটা ওই যে টাইম আচ্ছা ডিফারেন্স, টাইম টাইম জোন, জোন। টাইম জোন, টাইম জোন। হ্যাঁ, হ্যাঁ টাইম জোন, হ্যাঁ ওটা একটা ফ্যাক্ট, হ্যাঁ ওটা একটা ফ্যাক্ট, ওটা ধরা যায়, দুর্বল হইলেও ধরা যায়। ঠিক আছে, কিন্তু মরা বাড়িতে Maybe. গুড মর্নিং বললে কেউ ভালো চোখে দেখবে না আশা করি। আমিও মনে করি সেম, এই ক্ষেত্রে আমি তোর সাথে একমত। যারা যেভাবে বলো তুমি একবার ট্রাই করো। না, এটা কালচার উপর না। আমি বাংলাদেশে তো বললে বাকি বাট যা আমাকে সারাদিন গুড মর্নিং সুইট নিয়ে আসছে, তাদের তো কিছু না। মনে করো তুমি কেউ তুমি সকালবেলা উঠে ব্রাশ করো, ঠিক আছে, সকালবেলা উঠে তুমি ব্রাশ করো, যেই হোক তুমি ব্রাশ করো, যেটাই হয়ে যাক, বেশিরভাগ সময় তুমি ব্রাশই করো। তো তোমার কাছে এটাই স্বাভাবিক না? তো মানে স্বাভাবিক নির্ভর গুড মর্নিংটা কিভাবে নেয় আর কি। গুড মর্নিং কেউ কাউকে দেখা হলে ফার্স্ট কথা গুড মর্নিং বলে বা সরি গুড মর্নিং বা এইটা এরকম বলে। এক একজন এক এক ভাবে মিন করতেই পারে। একই ওয়ার্ডের তো অনেক মিনিংও থাকে আর কি, অনেক সিচুয়েশনের ক্ষেত্রে বা বাচনভঙ্গির ক্ষেত্রে এক্সাক্ট কোনো মিনিং থাকে না সাধারণত ভাষার। এক্সাক্ট মিনিং কখনোই থাকে না, এটা মানুষের ইন্টারপ্রিটেশনের উপর নির্ভর করে, কে কিভাবে এটাকে ইন্টারপ্রেট করতেছে। একটা কথা এরকম শোনো নাই যে মানুষ সাধারণত ওয়ার্ডের কোনো মিনিং থাকে না, ওয়ার্ডের মিনিং আমরাই বসাই, এরকম ব্যাপারটা অনেকটা মনে হয় আমার। কথা তো সত্য, লেটস সে সাফি, সাফি একটা নাম, কেন নাম? কারণ এটা হয়ে আইছে, আমার কালচার এরকম কারণেই তো নাম, তাই না? কারণ সাফি যদি অন্য একটা কোনো প্রজাতির নাম হইতো, তাহলে অন্য কোনো প্রজাতির নাম হইতো, এরকম আর কি। Yes, এটাই আমি বলতে চাচ্ছি, মানে ফ্যাক্ট এটা এটাই। কিন্তু শাহি যেটা বললাম যে ভাষার আলাদা কোনো মিনিং থাকে না, তো জিনিসটাকে তুমি গুড মর্নিং গুড ইভিনিং না বললে যদি ডাইরেক্ট একটা ইউনিভার্সাল কিছুতে শিফট করা যায়, এটা সবার জন্যই ভালো হবে।
এটা বলতে চাইতেছিলাম আর কি। ইউনিভার্সালি শিফট করা তো পসিবল না, থিওরিটিক্যালিও পসিবল না, কোনোভাবেই পসিবল না। না, প্র্যাকটিক্যালি পসিবল না, কারণ হ্যাঁ, সব পসিবল মুসলমান না, ছাড়াও তো আছে। কিন্তু ইটস আ গুড প্র্যাকটিস। এমনি এটা No, good practice না। মুসলমানদের জন্য এমনি আসসালামু আলাইকুম বলা নরমাল গুড প্র্যাকটিস। এটা Yes, এত আসলে হ্যাঁ, হ্যাঁ। এত সাইন্টিফিক ব্যাখ্যা লাগেও না। Yes, এটাই। আমাদের ইয়াকে আমরা সম্মান করবো, এটাই আমার, যেটাকে আমাদের রিচুয়ালকে আমরা সম্মান করবো, এটাই। আসলে আর তো এখানে কোনো কেন জানি দরকার নেই। অনেকে এখন সাইন্টিফিক ভাবে বোঝানোর চেষ্টা করে, আসলে কি এত, অবশ্য কিছু মানুষের বোঝানোর দরকার আছে, বাট বেশি আমার জন্য দরকার নাই। হ্যাঁ, এটাকে রেসপেক্ট করতে হবে, সেটাতে আমাদের এটাই তো, যে যে যেভাবে বাঁচতে ইচ্ছা করে দ্যাটস ফাইন। আচ্ছা, আমি ওই দিন ওয়ার্ল্ড ম্যাপ দেখতেছিলাম, এবং ওয়ার্ল্ড ম্যাপ দেখা আমরা, আমার পৃথিবীটা যদি এরকম হয়, লেটস সে এরকম, না এরকমই বলি, এরকম যদি হয়, আচ্ছা এখন ঠিক আছে, মনে করে এরকম পৃথিবী, আমরা কিন্তু ইকুয়েটরে আছি, ইকুয়েটর মানে বিষুবীয় অঞ্চল আর কি, এই মাঝখানে আছি। এবং নর্থ পোল কোনটাকে বলে জানো? এই উপরের অংশটাকে নর্থ পোল বলে, জানি আমরা, আর সাউথ পোল বলে এটারে। হ্যাঁ জানি তো আমরা। সাউথ পোলে কোন এলাকা আছে জানো? ওই যে অ্যান্টার্কটিকা। অ্যান্টার্কটিকা, আর নর্থ পোলে আছে ওই যে কতদিন আগে বললাম, গ্রিনল্যান্ড, রাশিয়া, কানাডা, আমেরিকা, এগুলো নর্থ পোলের এলাকা। নর্থ দাগিস্তান। হ্যাঁ, কি সাবি? না, দাগিস্তানের কথা মনে পড়লো, দাগিস্তান নাকি খাবি ওদের এলাকায়, হঠাৎ করে মনে পড়লো তোমার কথা। আচ্ছা, তো এই নর্থ পোলে আমরা ছোটবেলা থাকতে পড়ছিলাম না যে জি এর মান সবচেয়ে বেশি হয়, 9.83 হয়। আমি কয়েকদিন আগেও পড়ছি, তোর এখনো লাগে নাকি করিনি, physics এর মনে জিনিস? নেই। যখন ইন্টারে পড়াইতাম। ও আচ্ছা, হ্যাঁ, নর্থ পোলে গ্র্যাভিটেশনাল ফোর্স বেশি হয়, তো ওইখানে তার মানে ওজনও বেশি হবে। জিনিসপত্র কিনলে সাউথ পোলে এসে Yes, হ্যাঁ অবশ্যই। বিসিবি অঞ্চলে এসে কিনতে হবে। এইটাই। না অবশ্যই ওজন তো বেশি হবে, তারপর না না, সাফি, মেহেদি যেটা বললি ওজন বেশি হবে, জিনিসপত্রের দাম নিয়ে কি বললি? ওজন আর ভর তো এক জিনিস না। আমাদের জাফর স্যার, না, এটাই। সম্মানিত জাফর স্যার আমাদের শিখাইছিল যে ওজন আর ভর এক জিনিস না। Yes, তুমি কি বলতে যাচ্ছিলা? আমি ওজন, যেটা, তারপর? আমার আর কিছু বলার ছিল না এই বিষয়ে। আমি নর্থ পোল নিয়ে একটু ঘাটাঘাটি করার পরে দেখছিলাম আর কি এই জিনিসটা, এই জন্য বললাম আর কি, যদিও কোনো প্রাসঙ্গিকতা নাই জিনিসটার। তাহলে ও যখন ঘাটাঘাটি করছে, ওজন ওজন বেশি হলে কি হবে? কিছু হবে না, কোনো সাইড এফেক্ট করবে না আমার শরীরে আমি যদি এখান থেকে যাই? জোরে পড়বো, মনে করে লাভ দিলে ব্যথা বেশি পাবো। শিওর? হ্যাঁ, এরকম টাইপের কিছু তো হবে। কিছু হবে কিনা জানি না, ধরো আমি যদি তোমাদের এখানে থেকে মাথার উপর একটা পাথর মারি, ফাটবে, ওইখানে গেলে মনে হয় একটু বেশি ফাটবে। জি এর মান বেশি ফাটতেছে না, স্বাভাবিক না? আমাকে বেশি জোরে টান দিছে, আমাকেও তো বেশি জোরে টান দেয়। না, ঠিক আছে, তোমাকে জানলে ঠিক আছে, ঠিক। হ্যাঁ, আমি তো স্টিল মাটির সাথে আটকে আছি, ঠিক তোমার আছে। মাথাটা বেশি ফাটবে। রাইট, ওকে, ট্রু। মেহেদি তো না, ওই বিষয় আর বলতেছি না। আর একটা বিশাল, বিষয় যেটা, আমি একটা মুভি দেখছি, বুঝছো? হ্যাঁ, কি মুভি, কি মুভি বলো? গুডউইল হান্টিং, মেবি আবার বলো। গুডউইল হান্টিং না গুডউইল হান্টার, কি জানি। গুডউইল হান্টিং, হ্যাঁ গুডউইল হান্টিং। গুডউইল হান্টিং, কি মুভি! আচ্ছা, দেখে ফেলছো? আমি এটা এখনো দেখি নাই, এভরি ডাউনলোড করা মুভি আছে। তুমি রিওয়াজ দেওয়া লাগবে তোমার, রিওয়াজ। সে একটা মুভি, মানে কনসেপ্টটা সুন্দর, অনেক খুবই সুন্দর কনসেপ্ট। কিন্তু এই মুভির ইতিহাস আমি জানি। আরে আমার ক্ষেত্রে, আচ্ছা যাক বইলা দি, গুডউইল হান্টিং যে রাইটার, এটা রাইটার কিন্তু দুইজন। একজন হলো ম্যাট হ্যাঁ। ডেমন, আর একজন হলো ওই যে ব্যাটম্যান, ডিসির যে ব্যাটম্যান যে করছে, ওর নাম কি? আমার তো মানুষের নাম মনে থাকে না। আমিও ভুলে গেছি। তো এই দুজন আর আচ্ছা, কি বুঝছি। এটা লিখছিল, গুডউইল হান্টিং কাহিনীটা ওরা লিখছিল। তো এটা একটা ফ্যাক্ট আর কি, জানি না। খুবই জোস, খুবই জোস, খুবই জোস। তাই টেলিগ্রামে দিব, মেয়েদের তো মনে হয় জায়গা নেই। হ্যাঁ, এক্সাম ডাউনলোড দিব না পিসিতে। হ্যাঁ, দিও, সেই। পিসি ইউজ করা শিখো ভাইয়া, পিসি ইউজ করতে পারে না, পিসি একটা কিনা রাখছে। এই বিশালে, তুমি কি ওকে নিচু চোখে দেখছো? অবশ্যই। চালাতে পারে না বলে? মেহেদি, তুই কি শের ও শায়েরি পড়স না? কিনতে পারি না, টাকা পয়সা নাই, পড়া হয় না।
আরে শের ও শায়েরি পড়ার জন্য টাকা পয়সা লাগে না, যে পিন্টারেস্ট আছে না, পিন্টারেস্টে ঢুকবি, যা শায়েরি লিখবি, দেখবি অনেক টাইপের শায়েরি ওরা দিতেছে। আমি ইদানিং শায়েরি পড়তেছি, কেন যেন বুঝলাম না, পড়ে একটা অনেকেই আলাদা করে। ফিল পাই। শোনা, আমি তুমি শায়েরি আমাকে পড়ে একটা এখনো শোনাইছিলে, ফিল আমার পাই। খুব ভালো লাগছিল। হ্যাঁ, আই লাভ দ্যাট। মেহেদিরে শুনাইছিলাম, এটা কি একটা খুবই সুললিত শোনা কণ্ঠ, হ্যাঁ, কি বললি? কি সুললিত কণ্ঠ। আহ আহ, আচ্ছা যাই হোক, একটা শায়েরি আজকেও একটা শায়েরি পড়লাম, শোনাই। সাফি, উর্দু বুঝো? অবশ্যই। अच्छा, सोचा আমি तुम्हारे लिए तरफना छोड़ देंगे, सोचा तुम्हारे लिए तरसना छोड़ देंगे, दिल से कहा ए दिल भूल जाओ उसे, दिल से कहा ए दिल भूल जाओ उसे, दिल ने कहा दोबारा कहा तो धड़कना छोड़ देंगे। মাশাআল্লাহ মাশাআল্লাহ, शाफी किसी बुच्छा का था বুঝছি বাট ফিল পাইনি। জোস Okay. ছিল, की शायरी लेक्स रे बाबा। জোস। আমার কাছে মনে হয় এইসব মানে ফিল পাওয়ার উপর নির্দিষ্ট কিছু সিচুয়েশন আছে, মানে ওই ফিল পাওয়ার জন্য আমার সিচুয়েশনে যাওয়া লাগবে, এমন না যে র্যান্ডমলি বলে দিলে আর ফিল নিয়ে নিলাম। না যাওয়া লাগে না, সিচুয়েশনে যখন আমি যাবো, আমি তো ওইসব সিচুয়েশনে যাই নাই, তবুও আমার হ্যাঁ, আমি পয়রা ফিল পাইছি। না 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 না, মনে করতে আমার ভাবনায় আছে, আমি যেমন একটা মুভি দেখলাম, তারপরে আমি একটা সিচুয়েশনে আছি, মনে করো আমি কারো একটা কাহিনী শুনছি খুব এরকম, আমিও খুব কষ্ট পেয়েছি, তারপর আমি এরকম তোমার কষ্টের শায়রি শুনলাম, আচ্ছা আচ্ছা, এইরকম ফিল বুঝতে পারছি বুঝতে পারছি। অনেক মানুষের জন্য সত্য হইতেও পারে তোমার কথা, বাট বেশিরভাগ মানুষ নর্মালি রিলেট করতে পারবে। হ্যাঁ, হ্যাঁ না, হ্যাঁ হ্যাঁ, আরেকটা আমি জিনিস agree, কি, সাফি, তুমি তো জানো যে মেহেদির মনে একটা খুবই কষ্ট আছে। কষ্টটা হলো মেহেদি যেসব মেয়েরা ঘুরে, ওরা নাকি বুরকা পইরা ঘুরে, বেশিরভাগই বুরকা পইরা ঘুরে, এই কারণে ওর চেহারা দেখতে পারে না, খুবই চোখ দেখে, চোখ দেখা নিজের মনের কষ্ট মিটায়। সেগুলো অশালীন কথা, তো বলা উচিত না। মেহেদির চোখ দেখা আর কি একটা মেয়েকে পছন্দ হয়ে যায়, তো এই কারণে একটা শায়েরি আজকে হঠাৎ চোখে বললো, চোখে, এবং মেহেদির সাথে রিলেট করতে পারছে দেখে আমি লেখা রাখছি। দেখ, শায়েরি বলতেছে কি, उसका चेहरा, उसके बाल, उसके होठ, उसके गाल, उसका हुस्न, उसका हाथ, हम कुछ भी ना देख पाए, हमने फकत उसकी आंखें देखी और उसी में डूब गए। কিছুই দেখতে পারছে না, শুধু চোখ দেখছে, চোখই হারায় গেছে। আচ্ছা জিসান, তুমি তো এগুলা নিয়ে এক্সপেরিয়েন্স মানুষ না, তুমি এগুলা ফিল করো কেমনে? আমি তুই হচ্ছ হাসি। ফিল পাই গেছি আমি, কে জানে জানি না, ইদানিং উর্দু শায়েরি পড়া ফিল পাইতেছি। তুমি ভালো শায়েরি পড়া দেখবা, ওই সিচুয়েশনে যাওয়া লাগে না, অটোমেটিক তুমি ফিল করতে পারবে। একজনের নাম ছেলেটা বলতেছি, বড় হচ্ছে। জন আলিয়া, জন এলিয়া, আমি চিনি, জানি জানি জানি, খুব ফেমাস মানুষ, খুবই খুব ভালো ডাউন মুভি শায়েরি জানি। শায়ার, ওর শায়েরি শূন্য। ওই আমার মেহেদিকে ফিল লাগার জন্য অডিও রেকর্ড করে দুইটা শায়েরি পাঠিয়েছিলাম, ওই দুইটাই জন আলিয়ার ছিল, মেহেদির খুব ভালো লাগছে। জন এলিয়ার শায়রি তুমি কেন শোনো? তোমার তো এমন কিছু হয় নাই। আচ্ছা ঠিক আছে, মানে এলাম তুমি এমনই। আমার কাছে আমার মনে করো শায়রি শোনানোর জন্য ওইরকম ভয়েস, ওইরকম যদি মিউজিক টিউজিক, মানে ওইরকম এনভায়রনমেন্ট ক্রিয়েট করে আমার শোনানো লাগবে। যেমন কিছু কিছু দেখবা ওই শর্টসে মাঝে মধ্যে আসে, অনেক সুন্দর করে সবকিছু ডিজাইন করা থাকে, তখন আমি বুঝি আচ্ছা দ্যাটস ইট, এইটা ঠিক আছে। বাট র্যান্ডমলি তোমার হাই লেভেলের আমার কাছে- এডিটিং দরকার জীবনে, ফিল পাইতে হইলে। না, আমার কাছে মানে কোর জিনিস লাগে, এমন জানা ফালতু এসব বই লাগে, কাজ চলে গেলে এমন হইলে আমার চলবে না। স্পেসিফিক সাবধান, মানে সতর্ক মানে করতেছি, তোমাকে হচ্ছে- সাবধান, এত কোর জিনিস কিন্তু না 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 না, না, না। মনে করো আমার কাছে বুঝাইতে হবে যে তুমি এটার উপর ভ্যালু দিছো, যে তুমি তোমার ওটার মধ্যে একটা জিনিস আছে, তুমি ওটার মধ্যে এফোর্ট দিছো। আচ্ছা যেমন ঠিক কত আছে। কিছু কেনার ক্ষেত্রে আমাকে তোমার ক্ষেত্রে আমার কোনো জিনিসটা কিছু কেনার ক্ষেত্রে ভিন্নভাবে মনে করো ওয়ার্ক এমন মনে হয়। করতেছে, কিন্তু শায়েরি জিনিসটা ওয়ার্ডস, এইটাই এখানে বেশি ইম্পর্টেন্স পায়। যে ওয়ার্ডস গুলা ওরা চুজ করে, যেভাবে সাজায়, যেভাবে কনসেপ্টটাকে তুলে ধরতেছে, মনের ভাবটাকে তুলে ধরতেছে, এটা তুমি যেভাবেই শুনো ওইভাবেই ভালো লাগার কথা, কিন্তু তোমার ক্ষেত্রে জিনিসটা ভিন্নভাবে কাজ করতেছে, কেন বুঝতেছি না। কনটেক্সট ছাড়া কেন কাজ করবে? আমি যখন এই যে বইগুলো পড়ি, ওখানে যখন কিছু লাইন লেখা থাকে মনে করো, তখন তো আমার খুব ভালো লাগে। কনটেক্সট তো খুব ইম্পর্টেন্ট জিনিস। I don't know. Context ছাড়া ডিফারেন্ট, সাথে এই ক্ষেত্রে ডিফারেন্ট। না না না, আমরা না, ওকে না, different তোমার তো কনটেক্সট আছেই। না, এমনি আগে থেকেও ভালো লাগে এগুলা। ধরো আমি এমন দেখছি জিসান টাইপের,
যে কোনোদিন কারোর সাথে মিশে নাই, কিছু করে নাই, নিজের জগতে ভালো আছে, তারপরে তারা শেয়ার করে, ভালো লাগে তাদেরও। না না না, ঠিক আছে, অনেকেই আছে, স্বাভাবিক। এটা সবার তো একরকম হইলে তো সমস্যা, সবার তো ভিন্ন হ্যাঁ। ভিন্ন হইতেই হবে, দ্যাটস বিউটি। হুম। বাট দিশান, তোমার মানাইছিল এই চুলগুলো একটু বড় রাখতা, ঠিকই ছিল, কেন চুল কাটতে গেল? এই 2-3টা পডকাস্টের পরে পরে সাফির এই জিনিসটা মনে হয় যে আমার চুল কাটতে গেছি, এটা আমার যাই হোক, বারবার মনে করে যে সাফি স্টোরি টেলিং নিয়ে কি যেন বলতেছিলাম। হ্যাঁ সাফির কথা বলো। ও আচ্ছা, না ভাবতেছিলাম, বাট না থাক, আজকে আমরা নাই বলে এটা নিয়ে ডিটেইলস আলোচনা করতে গেলে মানে হ্যাঁ, স্টোরি টেলিং কতটুকু ইম্পর্টেন্ট, আর কি স্টোরি টেলিং মনে করো এই নিয়ে আর কি বলছি। আমিও আরেকটা টপিক নিয়ে কথা বলতে চাইছিলাম, কিন্তু ওই টপিকে আমার পর্যাপ্ত রিসার্চ নাই। ওটা হলো ব্রাহ্মণ জাতের মানুষজন যে ইন্ডিয়াকে দাঁড় করে দিচ্ছে। ইন্ডিয়ান যে ইন্ডিয়ানের যে ইন্টেলেকচুয়াল দলটা, এই দলের বেশিরভাগই ব্রাহ্মণ ব্রাহ্মণ থেকে আসছে। ওরা তুই- Yes. পড়ালেখায় খুবই ভালো। জিসান, আমি তোর একটা ইন্টারাপ্ট করতে চাই। বল বল। তুই তো আমার কাজিনের সাথে ফেসবুকে অ্যাড আছিস, তাই না? হ্যাঁ হ্যাঁ এই সেম কনসেপ্ট আমার বুঝাইছে, এবং খুবই ইন ডিটেইলসে। চাইলে ওটা নক দিতে পারো, তো ওই বিষয়ে অনেক রিসার্চ করছে। পুরা ভারত দাঁড়াই আছে নাকি এই ব্রাহ্মণদের উপর, তাহলে ওর এ সাথে টু কথা জেড। বলতে হবে। কে ব্রাহ্মণ, কে কি করছে, কে কিভাবে কি দাঁড় করাইছে, হ্যাঁ সব জানে। সত্য, এবং এটা অনেকটা সত্য। আর একটা বন্ধুই তো আছে ব্রাহ্মণরা, তাই আমরা তো পচাই। ওদের অনেক কিছু শুনছি, রিচুয়াল ফলো করে সবাই একই রকম। রিচুয়াল না, ওরা যেমন কিছু কিছু মেহেদিকে বলছিলাম, কিছু কিছু জাত মানব জাতিকে শেপ করছে। এর মধ্যে ইন্ডিয়ান জাতিটাকে শেপ করছে এই ব্রাহ্মণ জাতের মানুষরা। যেমন মনে করো আমরা যে এখন শূন্য ব্যবহার করতেছি, যে কোনো কিছুর শেষে শূন্য লাগাই দিতেছি, ভ্যালু বাড়তেছে। তো শূন্য আবিষ্কার করছে আর্যভট্ট। আর্যভট্ট ব্রাহ্মণ জাতের মানুষ ছিল। তারপরে ইদানিং আমরা যেমন রোহিত শর্মা ব্রাহ্মণ। তারপর শিভাম দুবে। দুবে সারনেম যাদের সাথে থাকবে ওরা মনে করবে ব্রাহ্মণ। ব্রাহ্মণদের সারনেম কিছু কমন সারনেম আছে, যেমন বিভূতিভূষণ, মানে ভট্টাচার্য, সরি বিভূতিভূষণ বলতেছি, বন্দ্যোপাধ্যায় মানে ব্যানার্জি আর কি, চট্টোপাধ্যায়, ভট্টাচার্য, চ্যাটার্জি, ভট্টাচার্য, পিনাকি ভট্টাচার্য। পিনাকি কিন্তু আচার্য, আচার্য। ব্রাহ্মণ জাতের মানুষ। এই কারণে দেখবি ওর লজিক তুই ফালাই দিতে পারবি না। পিনাকি ভট্টাচার্যের ভিডিওগুলো দেখিস, আমার কাছে ভালো লাগে ওর ভিডিও, সেই ক্ষুরোদার যুক্তি। তা ভট্টাচার্যের মানুষ, বাচন ব্রাহ্মণ ভঙ্গিও জাতের মানুষ। মাশাআল্লাহ, হ্যাঁ বাচন ভঙ্গিও মাশাআল্লাহ। হ্যাঁ, এখন ও কেন জানি আঞ্চলিকতা নিয়ে আসছে, কিন্তু আগের ভিডিওগুলোতে আঞ্চলিকতা তো ছিল না। তখন খুবই পরিষ্কার শুদ্ধ বাংলায় কথাবার্তা বলতো, খুব ভালো লাগতো। তো এখন আঞ্চলিকতা নিয়ে এসে একটু ইসলাম ধর্মের প্রতিও ঝুঁকে গেছে, ভালো, সমস্যা নাই। কিন্তু ও কিন্তু ব্রাহ্মণ জাতের মানুষ। তারপরে হিন্দু? হ্যাঁ হিন্দু। হ্যাঁ, মেয়েটি আসতে হিন্দু? জান না না, জানতাম। ভট্টাচার্য মানে কি হিন্দু? হিন্দু অবশ্যই। হ্যাঁ, তারপর চ্যাটার্জি বললাম, ব্যানার্জি বললাম, আর কি এইগুলো হলো বাঙালিদের মধ্যে ব্রাহ্মণ যারা। নর্থ ইন্ডিয়া মানে বলিউড আর কি, যেখানে ওইখানে ব্রাহ্মণদের সারনেম আবার অন্যরকম। সাউথ ইন্ডিয়ায় ব্রাহ্মণদের সারনেম অন্যরকম। সাউথ ইন্ডিয়ার আইয়ার আছে, যাদের নামে শেষে আইয়ার আছে তারা ব্রাহ্মণ জাতের মানুষ। তারপরে নর্থ ইন্ডিয়ার গুলা ভুলে গেছি যদিও। প্রসাদ প্রসাদ যদি নামে শেষে থাকে ওরাও ব্রাহ্মণ। এটা নর্থ ইন্ডিয়ার, একটাই মনে আছে। বিরাট কোহলি কি? বিরাট কোহলিটা জানি না। তো আমি এই বিষয় নিয়ে আরো রিসার্চ করতে চাইতেছি, কিন্তু কোনো ম্যাটেরিয়াল বা সোর্স পাইতেছি না। খালি একজনের ভিডিওতে শুনছিলাম যে ব্রাহ্মণ জাতের মানুষরা ইন্ডিয়াকে লিড করছে, সবসময় কইরা আসছে। আচ্ছা, ওইখান তোমাদের একটা থেকে- আচ্ছা বলো। হ্যাঁ বলো, শেষ আমার কথা। আচ্ছা দেখো, ইন্ডিয়া চায়না কিন্তু মনে করো অনেক বড় শত্রু, তাই না? হ্যাঁ, তারপরে ওরা ওদের মানে একে অপরের উপর আক্রমণ করে না কেন? এর অনেক বড় সবচেয়ে বড় কারণটা কি? কি মনে হয়? আক্রমণ করে তো ওরা, 2 দিন পর পরই তো লাগা যায়। বাট বড় তো খুব একটা বড় হয় না, যেমন ফাটাফাটি একবার ওরকম তো কিছু হয় না, কেন হয় হ্যাঁ, না? যেমন রিসেন্টলি একটা ঘটনা ঘটছে না, যে ওই যে 3 ইডিয়টস মুভিটা যে জায়গায় শুটিং করছিল, লাদাখ। লাদাখ না, সামান্য সিলেটে ধাক্কা নাকি? ধাক্কি করে ঠিক আছে। হ্যাঁ, ওইখানে ওরা দখল করে ফেলছে ওই এরিয়াটা। এমনিও তো তোমার চাইনিজ মানুষরা কি বৌদ্ধ না? বেশিরভাগ বৌদ্ধ না?
ও নো সামনে নাই না হ্যাঁ, খুব একটা চাইনিজরা বেশিরভাগ বৌদ্ধ। তো বৌদ্ধ আর হিন্দু কিছুটা সিমিলার। এই কারণে হয়তো ধর্মীয়ভাবে যেহেতু একই ধার্মিক উৎস থেকে আসছে, এই কারণে হয়তো মারামারি করে না। মেবি। কি বলবো, পর্যাপ্ত মারামারি করার উৎস হয়তো পায় না, একেবারে গায়ে পড়ে মারামারি করতে হবে এরকম একটা আরে scenario হয়তো। মেহেদী, আমি যেহেতু এইসব নিয়ে খবর রাখি, এই ইন্ডিয়াতে ইন্ডিয়ার যে মুভিগুলা, এই মুভিগুলা ইদানিং চাইনাতে ভালো ব্যবসা করতেছে। তো ওদের মধ্যে আদান প্রদান হইতেছে, তো মারামারি হবে কেন? ওই যে ইকোনমি, আদান প্রদান আলাদা হিসাব, এই মারামারির বিষয় আলাদা হিসাব। অনেক বড় বড় কাহিনী আছে দেখবা, যুদ্ধের সময়ও অনেক বড় বড় হিস্ট্রি আছে, ওরা যুদ্ধের সময় লিটারালি যা বিজনেস করে রেখে আসে। বাট এটার মেল কারণ যদি একটু ভৌগোলিক ভাবে দেখি না, এটার অনেক বড় একটা কারণ হচ্ছে এই যে পাহাড় গুলা, মাঝখানে যে বিশাল বিশাল পাহাড়, এগুলোর জন্য। কারণ এই যে যুদ্ধ করতে গেলে যদি সমতল হয় না, দেখবা সমতল যদি যুদ্ধ হয় হ্যাঁ, তাহলে খুব আরামসে না যুদ্ধের দিকে আগায়। কিন্তু যদি পাহাড় থাকে হ্যাঁ, তখন আর কি যুদ্ধের দিকে আগাতে পারে না। এরকম প্রযুক্তি এখনো হয় নাই যে এত এইভাবে যুদ্ধ করবে তারপর ওদের ইকোনমি দাঁড়ায় থাকবে আর কি, যে পরিমাণ খরচ হবে ওই খরচটা ওরা সামলাতে পারবে না। তো এইটা হ্যাঁ অনেক আচ্ছা, বড় একটা কারণ। এটা একটা যুদ্ধের বড় একটা ব্যাপার। যুদ্ধ যুদ্ধের করলে সবচেয়ে বড় আসলে একটা প্রচুর ব্যাপার ব্যয়। বললা শাফি। হুম, বল, মেহেদী বল। যুদ্ধের একটা বড় ব্যাপার হইতেছে ব্যয়, এত yes, ভয়ঙ্কর রকম খরচ হয়, হুম, মেসিভ। অনেক। ওই যে মনে করি ইউক্রেনের যে যুদ্ধ আছে না, ইউক্রেনের যে যুদ্ধ হচ্ছে, রাশিয়া যে ইউক্রেনের উপর যতটুকু হামলা করতেছে, ওদেরও অনেকটা কারণ এটাই যে ওরা আর কি ওই দিকটা ধরতে চাচ্ছে, কারণ ওই দিকটা সমতল আর কি। ওরা পাহাড় পর্যন্ত নিতে যাচ্ছে, এরকম টাইপের একটা কাহিনী আছে আর কি। সবাই চায় আশেপাশে যেন পাহাড় থাকে বা পানি থাকে, পাহাড়ের মাঝখানে আর কি। যেমন হ্যাঁ, এই যে ইরান, ইরান এতটা শক্তিশালী কি হবে জানো, এই যে ভৌগোলিক কারণে ওদের তো পাহাড়টা এত পুরানো লেভেলের পাহাড়, এই জন্য মানে এত পরিমাণ এফেক্টিভ জিনিস মানে। আচ্ছা, বলা তুমি উচিত হচ্ছে না, বাট দেখো, ইরান ইউএসএ যুদ্ধে কি শেষ? না ওটা শেষ হয় না, ওটা শেষ হবে না। এগুলা এটা শেষ হবে না, এরকম এরকম পর্যায়ে আটকায় থাকবে। আটকে থাকবে, এবং টুকটাক টুকটাক। এই যুদ্ধটাই আমাদেরকে শেষ জামানার দিকে লিড করবে। এইখান থেকেই আস্তে আস্তে ইমাম মেহেদী আসবে এবং একটা পরিণতির দিকে যাবে এই যুদ্ধের মাধ্যমেই। আমি এটা কিভাবে বলতে পারবো না, হ্যাঁ আমি আমি এটা এটা, স্পেসিফিক হইতে চাই না। হ্যাঁ এসএসএ বাট করতেছি। হ্যাঁ, এগুলো এর মনে করো ইউএসএ দেখো না পারতেছেই না কেন, এদের মানে ইরানে যায় এগুলো, ওদের পাহাড় এত পুরানা যে বোম যে অনুযায়ী ফেরানোর কথা ভাবতেছে যে বাড়ির তলা ঠিক আছে, ওই পর্যন্ত যাচ্ছে না। মারাত্মক এফেক্টিভ একটা জিনিস। মানে আলটিমেটলি দেখো, প্রকৃতির কাছে সবাই আটকানো, মানে আলটিমেটলি যতই প্রযুক্তি বানায় ফেলো বাবা, হয় ওই কি, জায়গায়। বড় বড় পাহাড় থাকলে একটা সুবিধা হয় কি, যেমন আফগানিস্তানকেও কিন্তু হারানো যায় না সহজে, কারণ ওদের বড় বিশাল বড় বড় পাহাড় আছে। তো এটা ওদের একটা অ্যাডভান্টেজ। তাহলে এই ওরা জন্য কি ইউজ আমাদের চট্টগ্রাম গুরুত্বপূর্ণ, বান্দরবন, রাঙামাটি? 100%। 100%, হ্যাঁ, চট্টগ্রাম আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে চট্টগ্রাম মনে কর, মায়ানমার, আমিও এই বিষয়ে খুব একটা জানি না, কিন্তু মনে কর হয় কি, যে কোনো দেশে যদি পাহাড় থাকে, ওই দেশে পাহাড়ে যদি আর্মি উঠতে যায়, তো সমতল থেকে পাহাড়ে আর্মি ওঠার ক্ষেত্রে একটা হ্যাসেল আছে, প্লাস ব্যয় আছে। প্রচন্ড হ্যাসেল। হ্যাঁ, তো এই জিনিসগুলো আর কি যুদ্ধের ক্ষেত্রে ওদের নিরুৎসাহিত করে, যে পাহাড় আছে ওইখানে যাওয়া যাবে না, ওই এলাকাকে ডিঙে ওদের সমতলে যাওয়া যাবে না, এই টাইপের জিনিসপাতি আছে। মনে করো, হ্যাঁ, আবার পাহাড় মনে করো পালা, যুদ্ধ করতে গেলেও তুমি পাহাড় বাট ওই যে খাবা। পাহাড় শেষ করে আবার ফেরত আসা তো কঠিন, মনে পরাজয় করো দেখলে। যুদ্ধ তো ফেরত আসে না কেউ। ওই যে মনে করো তুমি যদি যুদ্ধ করো, মনে করো এই যে ক্যাম্প করলাম অনেকদিন থাকার জন্য, মানে তোমার যে খাবার সাপ্লাই দেওয়ার আরো যে অনেক কাহিনী আছে, এগুলা হুম। হিউজ লেভেলের হার্ড হয়ে যায়। তো দেন এটা পসিবলই না, ওদের ইকোনমিক্যালি দাঁড়ায় থাকা পসিবল হয় না। হ্যাঁ, এবং আফগানিস্তানের কথা যেটা বললাম না, যে ওদের পাহাড় এত বেশি, এবং সব মরুভূমি টাইপের পাহাড়, এবং এই পাহাড়গুলা ওরা খুবই নিখুঁতভাবে চিনে, এবং এই চেনার ফলে হয় কি, ওরা এমনভাবে এই পাহাড়গুলোতে লুকিয়ে থাকতে পারে, আমেরিকার স্যাটেলাইটগুলো ধরতেও পারে না। তো এইখান দিয়ে ওরা অ্যাডভার্টাইজ পাওয়া যায়, কিছুদিন পর পরই যখন যুদ্ধ লাগে ওরা পাহাড়ে যায় লুকিয়ে যায়। তো এখন তো আর নাই এই আমেরিকা, এখন তো হ্যাঁ, এখন আমেরিকা নাই, কিন্তু তালেবান। তালেবান সরকার চলতেছে। তালেবানরা ভালো না। আমরা জায়গায় না যেয়ে বলতে পারবো না, বাট যতটুকু দেখছি yes, কি করতেছে ওরা আসলে, আমার আসলে জানা নাই তেমন। তালেবানরা কিছু পলিসি তো ভালো না। ওরা নারী শিক্ষা
নায়িকা দিচ্ছে। মানে যদি বলতে চাও একটু মানে একটু পিছনের দিকে আছে, মানে একটু ওল্ড কালচার থেকে মনে হয়, জানি না যতটুকু দেখছে কি মনে হয়েছে আমার কাছে, একটু পিছনে আছে আর কি সময়ের সাথে, একটু যদি তাল মিলাই দিতে পারে দ্যাটস ফাইন, ওইটুকু অ্যাডজাস্ট করা উচিত। কিন্তু আমি জিসানের একটা জিনিস কথা বলতে চাই, ইদানিং জিসান নারী শিক্ষা নিয়ে অনেক কথা বলো, নারীদের খুব শিক্ষিত হওয়া উচিত, এই হওয়া উচিত, ওই হওয়া উচিত। তুই তো 6 মাস আগে আমার বললি যে মেয়েদের 10 বছর হয়ে সাথে সাথে বিয়ে দেওয়া উচিত। বলছি তো, কি হয়েছে? তাহলে এখন তোর মত কি চেঞ্জ হয়ে গেছে? না, তুই চেঞ্জ তো এখন এটা চাস নাই, মানে তুই চাস বিয়ে হোক, তারপরে মেয়েরা পড়াশোনা করুক, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ধর তার আম্মু যাইতেছে, পড়াশোনা বাদ দাও। কলেজে যাইতেছে, ভার্সিটিতে যাইতেছে, এরকম। হুম। এবং এটাকে এমন ভাবে সিস্টেমে নিয়ে আসা উচিত যে একটা মেয়ে আহ, বিয়ে হয়ে গেছে এবং পড়াশোনা করতেছে, ওর এই পড়াশোনার ক্ষেত্রে যত যা সুযোগ সুবিধা সরকার দিবে। যেমন মাঝে মধ্যে কিছু স্যাড স্টোরি দেখা যায় যে বাচ্চা কোলে নিয়ে পরীক্ষা দিতেছে একটা মা, এই টাইপের স্টোরি দেখা যায় না? হুম। এই বাচ্চা কেন মা কোলে নিয়ে থাকবে? এটা সেন্ট্রালি ভার্সিটি বা আমাদের শিক্ষা ব্যবস্থা যদি এরকম হইতো, এটা ওরাই দেখভাল করার দায়িত্ব কথা ছিল না? আল্লাহ তাআলা তার রুহের মাগফিরাতের ব্যবস্থা করুক। দেখছি দিছেন হলিক্রসে কি করছে, হলিক্রসের কাহিনী দেখছো? হ্যাঁ, হলি ক্রসে শুনলাম ওরা ওদেরকে নাকি পড়ার মাঝখানে বিয়ে করা যাবে না, এই টাইপের কিছু একটা বানাইছে। বিবাহিত মেয়ে স্কুলে ভর্তি নিও না। ও, কি প্যাথেটিক, কি প্যাথেটিক, কি কেন প্যাথেটিক। এটা করার কারণ কি? আর যেটা এখন আসলে কতটুকু সত্য বা কি এখন ছড়াইছে নাকি আসলে এটা কি, আমি না, ওরা মানে টিসিটা কি ভেরিফিকেশন করে নাই। এটা নিয়ে কিছু একটা শুনলাম, জানি না। আমার কাছে ভেরিফিকেশন নেই কেন করছে এটা, যদি যতক্ষণ না ব্যাখ্যা না করতেছে এটা নিয়ে মতামত দিতে পারতেছি না কি ওদের কারণ কি বা লজিক কি, কি কারণে। আমার আজকে টপিক শেষ। তাহলে আমরা আজকে শেষ করবো, প্রায় 1টা বেজে গেছে আমাদের শেষ টাইম। হ্যাঁ, তাহলে তোমাদের আরে জিসান পডকাস্ট শেষ হয়ে গেল, ছেলেটা একদম মানে বারবার আটকেই যায় খালি। হ্যাঁ, আজকে জিসানে বেশি ডিস্টার্ব হইতেছে। কিছু করার নাই। এই যে আমিও নিজের ফ্রিজ অবস্থায় দেখতেছি। ক্লোজ করো, ক্লোজ করো। পোলাবান চাইলে লাইভের আড্ডা দিতে, মানে আপডেট দিতে পারো। ইয়েস, আমরা তাহলে লোকাইতে বলে দিই। ফেলো, শেষ করো জিসান, বলো। কি অবস্থা? এক উইক কেমন কাটলো সাফির? বেটার কি? আমি বলবো এক উইকেট বেটার। হুম। বেটার, আমি কালকে ফুটবল খেলছি, এটা বেটার। অনেকদিন পর মানে এত সবকিছু প্যারাটা নিয়ে ফুটবল খেলছি, এটা বেটার। আর তেমন কিছু বেটার দেখি না। বেটার ঠিকই আছে, লাইফই তো বেটার চলতেছে, নো বেটার। বলো জিসান, তোমার কেমন কাটলো? তুই বল, আমি জিজ্ঞেস করছি না? সাফি তুই জিজ্ঞেস করলাম, জিজ্ঞেস করলাম। আমি এই কয়দিন একটু আরামে কাটাইতেছি। কিছু প্রজেক্ট আছে, একটা প্রজেক্টের কাজ করতেছি 3 দিন ধরে। আর যেহেতু মাত্র মিড শেষ হয়েছে, একটু চাপ কম। মিডের পরে যে 4টা ক্লাস হইলো, এখন 4 দিনের বন্ধ। ঈদে মিলাদুন্নবী সহ 4 দিনের বন্ধ পেয়েছি, নাহলে 3 দিনের পাইতাম। তো একটা বন্ধ কাটাইতেছি, বন্ধের মধ্যেই প্রজেক্টটা করতেছি। এবং এই বন্ধটা শেষ হলে রবিবার থেকে যখন ক্লাস শুরু হবে, ফাইনালের প্রেশার শুরু হয়ে যাবে আস্তে আস্তে। তো এই তো জীবন। আমার কি পরীক্ষা চলতেছে এখন, আবার অ্যাসাইনমেন্টের ডেডলাইন এই আর কি করতেছি। বেটার আমি দেখি না, আমি খারাপই দেখি। বেটার হওয়ার আশা রাখি। লাইফ ইজ বেটার। আমার প্রজেক্ট দিছে ওএস বানাইতে, ক্যারি আছে অবশ্য ডেডলাইন, দেখা যাক অপারেটিং সিস্টেম বানাইতে হবে। যাক, বলো সবার জন্য লাস্ট ফিনিশিং লাইন বলো। ফিনিশিং লাইন, আজকের পডকাস্টের হাইলাইট কি ছিল বল মেহেদি? হাইলাইটস তো আমি যদি ক্রিকেটের হিসাবে দিই, প্রথমে আমরা কথা বললাম মানুষের দুর্ভোগ নিয়ে বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে। দেন তারপর আমরা কি বললাম, দুর্ভোগ নিয়ে কথা বলতে 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 কোথায় গেলাম? দুর্যোগে চলে গেলাম। কোথায় গেলাম? হ্যাঁ, দুর্যোগ। দুর্যোগ নিয়ে কথা বললাম। এরপরে কথা বললাম কি নিয়ে, কমিউনিকেশনে চলে গেলাম। দেন ওখান থেকে আমরা অফ টপিক করে দিছিল জিসানে, কি সব বলছে যেগুলো চাল বলা করে নিয়ে উচিত আসছিল নেই, জিসান।
ওগুলা এডিট করতে হবে। আর হচ্ছে এরপরে হচ্ছে আমরা কথা বললাম কি নিয়ে, কি মনেই পড়ে না। আরে বিশাল ঝালমুড়ি খেয়েছিল। ইনফ্লেশন নিয়ে কথা বললাম, এই তো। পরে আমরা কথা বললাম হচ্ছে সালাম নিয়ে। হ্যাঁ, আজকে আমি ডমিনেট করছি, সব আমার টপিক নিয়ে কথা হয়েছে। কংগ্রেস। স্যার আমি তোমার বলি পডকাস্টে কি বুঝছো, তুমি একটা জিনিস নিয়ে আসো, টপিক নিয়ে আসো, পরে আমি আর মেয়ে তোমার দিয়ে মাইর ওটার উপরে। ইটস ওকে, ওকে আসলে ওকে। পদ্মার পারে সাফি ইসের উপদ্রব কমছে, কি যেন বলে, রাসেল ভাইপার। আমার তো মনে কোনোদিন ছিলই না উপদ্রব, জাস্ট একটা ছড়াই দিয়ে রেখে দিয়েছে। রাসেল ভাইপার তখন একটা কাহিনী দিচ্ছে কয়েকটা, লিটারালি মানুষ আতঙ্কে সাপ কামড় দিলে সাপটা গলা ধরে নিয়ে চলে আসছে হাসপাতালে। সিরিয়াসলি তুমি নিজে দেখছো? লিটারালি, হ্যাঁ হ্যাঁ, অটো চালায়। আমি একটা কথা বলতেছি, জিনিসটা আমার ক্ষেত্রে খুব আনফেয়ার হয়ে যেতেছে। তোরা দুইজন কোনো কন্ট্রিবিউশনই করতেছস না, খালি আইসা ফ্লোতে কথা বলে যেতেছস। আমি আমার একা কাঁধে জিনিসটাকে সামনে নিয়ে যেতেছি। তুমি তুমি ফ্লোতে কথা বলো। আমি ফ্লোতে কথা বলবো না, টপিক আন তোরা। উইল ট্রাই, উইল ট্রাই। আমরা সে টপিক আনি নাই, আমরা সে টপিক আনি নাই। কি তোরা টপিক আন। আনছো তুমি বলো? স্টোরি টেলিং বললা, ওইটাও নাকি পর্যাপ্ত রিসার্চ করে বলবা? ইয়েস, চাইলে কি টপিক আনছো তুমি? তাও তো আমার টপিকের অভাব। একটু যদি মানে 1 ঘন্টার কথা বলতে বলতো আমি আসি। কথা তো বলতেই দেখো, পারি, দেখো, দেখো। কিন্তু দেখো 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 দেখো, আমি তুমি বলি, একটা আমি বলি। টপিক আনলে ওইখান থেকে তুমি কিছু বললে হ্যাঁ, আমাদেরও জ্ঞান বাড়লো, এটাই তো এই পডকাস্টের উদ্দেশ্য। আমি তো একটা আজকে ও আনছি, দুর্ভোগ। Yes, yes, yes. কি আনছিস তুই? একটা জিনিস, একটা দুর্ভোগ জিনিস। দুর্ভোগ। পর্যটন কেন্দ্রগুলোতে। এখন তো আমার খারাপ ওয়ার্ড ইউজ করতে মন চাইতেছে, করলাম না, কিন্তু এটা কোনো টপিকের পর্যায়ে পড়ে নাই। কেন? তুমি ঝালমুড়ি নিয়ে আসছো এরকম টপিক। এটা 10 টাকার ইনফ্লেশন সুন্দর একটা গল্প ছিল, তারা এটা টপিক না, এটা না হইলে আর কি কি টপিক, একটা ফ্যাক্ট তাদের রিমাইন্ডার দিলাম যে 10 টাকার আর দাম নাই। না, আবার এই যে দুর্ভোগ পর্যটন কেন্দ্রগুলোতে মানুষের যে ঝামেলা হচ্ছে, সেটা কি একটা ভালো আলোচনা বলা যায় না? আমি এখনো 10 টাকা দিয়ে এখান থেকে বাজার চলে যাই, 10 টাকার দাম নেই। অটো ভাড়া দিয়ে 10 টাকার দাম নেই। আরে কি বলো তুমি? আচ্ছা, সেটা যাই হোক, কিন্তু টপিক নিয়ে কথা না বললে এটার মিনিং কি আমি দেখি না। তারা কন্টিনিউয়াসলি আন, কেউ ছেড়ে দিস না। আমি আসলে বোঝার চেষ্টা করতেছি, আমি আসলে বুঝতেছি না। তো বুঝতে আচ্ছা আমি পারলে বলি, দেখো হ্যাঁ। দেখো দেখো লিসান, তুমি একটা ঢোল নিয়ে আসছো টপিক, এখন ঢোল যদি পড়ে থাকে কোনো লাভ নেই, ঢোলের উপর বাড়ি মারারও মানুষ লাগবে, তাই না? হ্যাঁ, কি লাগবে, ঠিক আছে। প্রত্যেকদিন কিন্তু 3 জনের টপিক দরকার নাই, 2 জন আনলে না। রেডি থাকুক, ঢোলের উপরে বাড়ি মারা। দুইজনের বিষয় নিয়ে কথা বললে না, এটা আমার মনে হয়। ধর আমরা একটা জিনিস ট্রাই করবো আনছি, নেক্সট পডকাস্ট বা তুই আর সাফি পডকাস্টে। দিল, সিকিউর করলি, দেন কথা হইলো। দেন এরপরে হয়তো কোনোদিন আমি আর সাফি, দেন এরপর কদিন আমি আর তুই। এটা বেটার। আমাদের টপিক থাকলো, বাট সব দিনই ওই আমরা দেওয়া কথাই বলতে হবে, নেসেসারি না। ভালো হবে। আমি সবকিছুতে ফ্লেক্সিবল, আমার সমস্যা নাই। আমি আজকের কিছু টপিক আনছি, তোরা পরেরটায় তোরা আন। তো আমি একটা টপিক আমি পাহাড় নিয়ে আসলাম না তোমার কাছে। হ্যাঁ, হ্যাঁ, পাহাড়েরটা একটা ভালো টপিক ছিল, কিন্তু এটা তো তুমি সেটা নিয়ে আরো লম্বা অন দা চলে। ফ্লো। অন দা ফ্লোতে যদি আমার এত সুন্দর টপিক আসে, আমার কেন আপনাকে টপিক আনা লাগবে? এখন মনে করো পাহাড় নিয়ে তুমি আরো ভালো করে বলতে পারতে না যদি তোমার আগে থেকে রিসার্চ থাকতো? পডকাস্ট তো আমি যদি বেশি ভালো করে বলেছিলাম তো আমার পার্সোনাল অ্যাক্সেসে মনে করো রেডিও টাইপ হয়ে গেল। তো পডকাস্ট না, পডকাস্ট তো ডিসকাশনের জায়গা। যেমন ডিসকাশন, 3 জন মিলে বসা মানে ডিসকাশন। তুমি একটা ভালো কথা বলছো, এটা হলো পাহাড় নিয়ে কথা বলতেছিল, তো এই কারণে আমার একটা বইয়ের নাম মনে হয়েছে, এটা হলো এটা। এটা কি পড়ছো কেউ? না, নাম কি? আর দেখতেই পারতেছি না নাম কি বলো। দেখতে ইমাম, পাচ্ছ না? আমার তো মনে হচ্ছে ভালো করে ভিজিবল। নাম কি এটা বল? মুভিটা না, এটা মুভিটা না, আরে টুন। নাম বল। আসমান, বইটার নাম আসমান। যাই হোক, তুই একটা ভালো বই দিস তো। এই বইটা আমার তোকে গিফট করার ইচ্ছা ছিল, তুই আয় ঢাকায়, তোরা নিয়ে গিফট করবে না, এটা কিনা দিব না। ঠিক আছে। এর চেয়ে ভালো বই আর হইতেই পারে না, বাংলা রাইটার এর চেয়ে ভালো বই হয়তো বাংলা সাহিত্যে আর লেখা হয় নাই। আসমান,
এখন আমাকে মানুষজন গালি দিতে পারবে। এখন আমি তো আগেই বলে রাখছি, আমার কাছে বই ভালো হওয়ার সংজ্ঞা অন্যরকম। যে বই হাসাইতে কাঁদাতে পারলে আমার কাছে বই ভালো হয়। এবং এই বইটা আমার ফুপায় ফুপায় কাঁদাইছে। তো এটাকে আমি 100% ভালো বলবো। সাফি এরকম করে হাসলা কেন? উপায় উপায় হাইসা দিছে। বাট আমি না আমার কাছে মনে জিনিসটা বুঝতেছি না, আমি যে মূলত যে টপিক জিনিসটা তোর যেভাবে বলতেছে, জিসান যেভাবে বলতেছে বুঝতেছি না। টপিক, হোয়াট ইজ টপিক? জিনিসটা আরে ক্লিয়ার তোমার না, কনসেপ্ট ডিসিশনের ক্লিয়ার না কথা আমার। শোনা লাগবে না। কনসেপ্টটা ক্লিয়ার না। টপিক কি? আচ্ছা আমি বলি একবার, শোনো তাই আমরা নেক্সট পডকাস্ট আমরা তিনজন তিনটা টপিক আনবো, লিটারালি একজন পর একজন আর কি। আমরা ওই জিনিসটা এমন টপিক হবে আমরা একজন একজনকে শিখাইতে পারবো আর কি। মনে করো আমি একজন আর বাকি দুজনকে শিখাচ্ছি, ওইটুকু করার জন্য আমার একটা টপিকের উপর যতটুকু রিসার্চ করা দরকার পড়ে ওইটুকু আমরা করবো। এটাই আর কি, যতটুকু আর কি। মনে করো তোমাকে আর দুজনকে আমি শিখাবো টাইপের। এই শেখানোর এই প্রসেসটাই যদি আমাদেরকে যখন মানুষজন দেখবে, তো আই থিঙ্ক গুড এক্সপিরিয়েন্স, খুব একটা খারাপ এক্সপিরিয়েন্স হবে না। বুঝতে পারছিস তুই এখন? 5-10%। সাপোজ তুমি আছে, তোমার একটা ইন্টারেস্টিং টপিক আছে, যেমন এই টপিকের নাম বলো তুমি। আমার মাথা আসতেছে না, ব্ল্যাঙ্ক, এই জন্যই তো মূলত তোমাদের কাছে কোশ্চেন আমি করতে। বলি, মনে কর মনে করো তুই তোমার রিয়াকশন। কমিউনিকেশন ধর আমি একটা জিনিস বলি, ধর আমি যে পর্যটন কেন্দ্রগুলোতে দুর্ভোগ, এটা কেন টপিক না, এটা আমার এক্সপ্লেন কর। আর এটা দিশনের মতামত, আমি এটাকে বলো এবার বলো। আসলে ব্যঙ্গ করার জন্যই বলছি, কারণ তুই সিরিয়াস না। একটা টপিক কি ভাঙাচোরা নিয়ে আসছস, আর কোনো টপিক নাই, এটাকে ফলো করে প্রচার করার কিছু নাই। আমাকে দেখো, আমি 3টা টপিক নিয়ে আসছি। আমি বড়, এটা বুঝাতে চাইছি আর কি, ওইটা ব্যাপার না। কথা হলো সাফি যেটা বললো না, যে একটা জিনিস এক্সপ্লেন করলি বা ফ্যাক্টটাকে এক্সপ্লেন করলি, বিভিন্ন কিছু মজার কিছু বলা বা যেটা আমরা জানি না, এই টাইপের কিছু জিনিস ডিসকাশন করতে পারলে ফলপ্রসূ হবে। যার মনে করো আমি আজকে একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ক্যাব। আচ্ছা ক্যাবের ভিতরে পার্সোনাল কিছু নাই, ঠিক আছে। আমি একটা ক্যাব নিয়ে কথা বলবো, ক্যাব নিয়ে বলবো এটা এটা হচ্ছে এটা সেটা তোমরা কি জানো, এটা কেন হয়েছে, এটা এত সালে এটা হয়েছে, এটা এতজন মানুষ এটা নিয়ে পড়ে, তোমরা কি জানো, এটা কি জানো তোমার এই জায়গায় কেন হয়েছে, তো তোমার কি মতামত এটা নিয়ে। আমি যদি এটা পড়ি, আমি যদি এটা পড়ি, আমি পরে চেহারা পাল্টায় যাবে। যদি মাথা নামায় রাখি আমি শেষ, আমি চশমা ফেলা ফেলাইলে আমার তোমার চিনবা না, আমি নিজে দেখতেছি না নিজের কাছে। বুঝতে পারছি। তারপর এই যে মনে করে এটা একটা চাবি, তাই না? এই চাবির তালা অনুযায়ী চাবির শেপ বদলায়, এবং চাবি কারা আবিষ্কার করছে, কারা এটাকে এত জনপ্রিয় করছে, এই টাইপের জিনিসপাতি, ইতিহাস। হ্যাঁ বুঝছি, আই গট ইট। এরকম টাইপের টপিক আনলে হয় কি, অনেক কিছু আমরা জানতে পারবো। কারণ আমাদের ধর আমি একটা টপিক কোনোভাবে ম্যানেজ করলাম, তো এই বিষয়ে তো আমার পড়াশোনাও লাগবে। পড়াশোনা করবো কোথা থেকে? ফ্রম হোয়ার আই গেট দিস নলেজ? গুগল, ইউটিউব, ইন্টারনেট। এটা তো আমি বুঝছি, এটা তো আমি আরো মোর প্রিসাইসলি জানতে চাইছি তোমাদের থেকে। তুমি একটু আরো ডিটেইলস জানতে আর কি, সময় নিয়ে। না এত ডিটেইলস লাগবে না। মনে কর তুই একটা টপিক আনলে হইলো কি, তুই ভাষা কিছু বললি এবং ওইটা সম্পর্কে আমাদেরও হালকা পাতলা কিছু বলার থাকবে, বইলা ফেললাম আমরাও। যেমন আজকেও তো এরকম টাইপেরই হয়েছে, আমি একটা 10 টাকা নিয়ে কিছু বলছি বা সালাম নিয়ে কিছু বলছি, শাফির মত ভিন্ন, তো এই তো কথার জায়গা বাইরে হয়ে গেছে। তো তুই পুরা জিনিসটার যে আগাগোড়া তোর জানতে হবে এটা তো নেসেসারি না। তুই ভাষা জ্ঞান নেই বলবি, পডকাস্ট মানে তো ভাষা কথা বলা। এখন ডিটেইলসে কথা বলতে হইলে তো তুই আলাদা ভিডিও বানাবি, ওইটা তো তোর ব্যক্তিগত জিনিস। এটাই বললাম, মেডিয়াসকে দুজন নিয়ে ভাষা জ্ঞান দিছে, পরে কিছুক্ষণ পরে একটা ছেলে বলে কি ভাগাচোরা জ্ঞান নিয়ে আসছো, টপিক নিয়ে আসছো। হ্যাঁ এসব কি, সরি কি টপিক নিয়ে আসছে। এক্সট্রিমলি সরি মেহেদি, মাফ করে দেয়া হলো। ওকে, শেষ করি নাকি? হ্যাঁ, আবার দেখা হবে সামনে বৃহস্পতিবারে। হ্যাঁ সামনের বৃহস্পতিবারে আবার দেখা হবে। এবং আমার যেটা প্ল্যান ছিল না, যে পরের পডকাস্টে একটা ছেলেকে আনা, ওইটা যদি তারা আই উইশ কারেন্ট থাকবে। হ্যাঁ আই উইশ কারেন্ট থাকবে, কারেন্ট। ইউ আর এ কুফা, তোমার কথা আমরা গ্রাহ্য করলাম না। আচ্ছা ওই ছেলেটাকে বলবো না, যদি আসে ওকে নেক্সট পডকাস্টে নিয়ে আসি আমরা। না পরে ডাকো। হ্যাঁ আমার মনে হয় আরেকটু পরে। আচ্ছা আমি একটা কথা বলি, জিনিসটা কি, এটা এত সিরিয়াসলি তোরা নিস না যে চ্যানেলের কিছু হবে বা
কিছু হবে এটা ও ভাবতেছি গেস্ট না। হিসেবে না, 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 না। ও জাস্ট আসবে আর কিছু না। ও আসলেও গেস্টই। না, কোয়ালিটির দরকার আছে, কোয়ালিটির দরকার আছে। একটা মানুষ আসলে তার এক্সপিরিয়েন্স যেন খারাপ না হয়, তার এক্সপিরিয়েন্স একটা জন্য হ্যাঁ। খারাপ না হয়। এক্সপিরিয়েন্স খারাপ হবে না আশা করি। আমার মনে হয় খারাপ হবে, আরেকটু কেন? টাইম দে, আরেকটু টাইম দে। কি কারণে? টাইম লাগবে এই যে এই আমি বলি যে টপিক অনুযায়ী রিসার্চের ব্যাপারটা যখন আমাদের মধ্যে দাঁড়া যাবেন হালকা পাতলা, হ্যাঁ তারপরে আমার হ্যাঁ দাঁড়া যায় আমাদের হ্যাঁ তারপরে হ্যাঁ, আমরা আমাদের কন্টেন্টে একটু স্যাটিসফাইড হই দেন, একটু আপনাকে পোস্টপোন নিজেদেরকে করো বুঝাই ব্রাদার, দিন। একটু ধৈর্য ধরো জিসান বাবু। না, ছেলেটাকে আনার ইচ্ছা খুব ছিল। আচ্ছা, তোমরা না বললে নাই। বলবো আমরা পরে ভবিষ্যতে, উইল নট ইউ ফার্দার। ইন্টারেস্টিং ক্যারেক্টার। তারা সেই ওরা নিয়ে আমাদের মজাও করতে পারবে এবং ও মজা নিতেও পারে। মাথায় থাকবে আমাদের। ইয়েস, ওকে, আচ্ছা, শেষ করে দিই আমরা। ইয়েস, আসসালামু আলাইকুম। তাহলে